হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? বৃত্ত অধ্যায়ের 9 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? রাফায়েত ইসলাম, ফারজানা অন্তরা, ওমর ফারুক, সৈকত হায়দার, সমীর দে, ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা, দেখতেই পাচ্ছ আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের 9 নম্বর লেকচার। আজকে ক্লাসে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। এরপর ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আরো একটা ক্লাস নিব এই অধ্যায়ের উপর, মেগা এক্সামের আগে। বৃত্ত অধ্যায়ের উপর মেগা এক্সাম নেওয়া হবে অক্টোবর মাসের মাঝামাঝি, সরি, নভেম্বর মাসের মাঝামাঝি, নেক্সট মাসে। যখন বৃত্ত অধ্যায়ের উপর মেগা এক্সাম নিব তখন আরো একটা ক্লাস নিব। ওই ক্লাসে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আরো কিছু ম্যাথ দেখাবো, যেগুলা মেইনলি বৃত্ত এবং সরল রেখা মিক্স। বুঝতে পারছো? তবে নরমালি আমাদের একাডেমিকের জন্য বলো বা এডমিশনের জন্য যে টাইপগুলো দরকার আজকে ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। 10 নম্বর ক্লাসে যেগুলো দেখাবো ওইগুলো আসলে খুব বেশি মানে ফ্রিকোয়েন্টলি আসা ম্যাথ না, তবে আসতে পারে। মানে আজকে ক্লাসে মেইনলি আমাদের অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে, তবে মেগা এক্সামের আগে আরো একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস নিব। ঠিক আছে? মেগা এক্সাম যেই সপ্তাহে থাকবে, ধরো নভেম্বরের মাঝামাঝি, ওই উইকে বৃত্ত অধ্যায়ের আরেকটা ক্লাস নিব। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই উইক থেকে ত্রিকোণমিতি অধ্যায় 7 শুরু হয়ে যাবে সাইকেল 2 এ। তোমরা রুটিন দেখছো? সোমবার তোমাদের ভেক্টর অধ্যায় নিবে রাকিব ভাইয়া, আর বুধ এবং শুক্র এই সপ্তাহে কিন্তু এই 2 দিন ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় সাইকেল 2 এ নিব। তারপর আগামী সপ্তাহ থেকে তো রেগুলারলি সাইকেল 2 এ সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি ক্লাস হবে। বৃত্ত অধ্যায় আজকেই কমপ্লিট, তবে মেগা এক্সামের আগে আরেকটা ক্লাস নিব ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। মনে থাকবে, যেই সপ্তাহে বৃত্তের মেগা এক্সামের ডেট অ্যানাউন্স হবে ওই সপ্তাহে একটা ক্লাস নিব। ঠিক আছে? এমনিতে রেগুলার টাইপ সবগুলো আজকে ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো সবাই রেডি বলো? আগের সবগুলা ক্লাস করছো তোমরা? বৃত্ত অধ্যায়ের আজকে 9 নম্বর লেকচার। তো আমি ধরে নিচ্ছি যারা যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো সবাই প্রথম 8টা ক্লাস করে আসছো, নাইলে কিন্তু বুঝতে প্রবলেম হবে। আচ্ছা, শুরুতেই প্রশ্নটা তোলো। সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। দুইটা বৃত্ত দেওয়া আছে, দুইটা বৃত্ত দিয়ে বলছে বৃত্তদ্বয়ের সাধারণ জায়ের দৈর্ঘ্য কত নির্ণয় করো। হ্যাঁ, ভালো আছি। প্রাণতোষ পাল, তোমরা কেমন আছো? আচ্ছা, দেখো, এই যে একটা বৃত্তের সমীকরণ লিখো, এই যে আরেকটা বৃত্তের সমীকরণ। তোমাকে বলছে এই দুইটা বৃত্তের সাধারণ জায়ের দৈর্ঘ্য কত। আচ্ছা, আমাকে বলো তো সাধারণ জায়ের সমীকরণটা কি হবে? আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে সাধারণ জায়ের সমীকরণ বের করা শিখছি, মনে আছে? একটু বলো, সাধারণ জায়ের সমীকরণ কেমনে বের করে? মনে আছে? বলো তো, দুইটা বৃত্তের সাধারণ জায়ের সমীকরণ কেমনে বের করে? বলো বলো বলো। জাস্ট একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে দিলেই হয়। এটা হচ্ছে সমীকরণ বের করার টেকনিক। তো এখানে তো চাইছে দৈর্ঘ্য। এখন খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বোঝাই। ধরো এই যে একটা বৃত্ত, পরীক্ষায় চিত্র আঁকা ম্যান্ডেটরি না, তবে দেখো আমি চিত্র এঁকে তোমাকে বোঝাই। ধরো এই যে দুইটা বৃত্ত, তোমাকে বলা হয়েছে এই বৃত্ত দুইটার সাধারণ যা, এই যে ধরো এই যে এটা হচ্ছে সাধারণ যা, ধরো এবি, এই সাধারণ যা এবি এর দৈর্ঘ্য, সাধারণ যা এবি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তো এখন প্রথমে কি করতে হবে দেখো, আগে প্রথমে তুমি সাধারণ যা এবি এর সমীকরণ বের করো। লিখো, আগে লেখো সাধারণ যা এবি এর সমীকরণ। ভাইয়া, দুইটা বৃত্তের সাধারণ যা এর সমীকরণ কেমনে বের করতে হয়? জাস্ট একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্ত বিয়োগ করে দিবা, আর কিচ্ছু না। এই যে দুইটা বৃত্তের সাধারণ যা এবি, তোমাকে যদি বলা হয় যে এবি এর সমীকরণ বের করো, সমীকরণ বের করা খুবই ইজি। জাস্ট একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে দিবা। তো বিয়োগ করো, এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার কাটা, -4x মাইনাসে মাইনাসে +5x, কাটাকুটিকে একটা এক্স থাকবে, 6y -8y মানে -2y থাকবে, -36 মাইনাসে মাইনাসে +43 +7। এটা হচ্ছে সাধারণ জায়ের সমীকরণ। কারণ আগে বলো, আমার কাছে কি সাধারণ জায়ের সমীকরণ চাইছে নাকি দৈর্ঘ্য চাইছে? বলো, এখানে আমার সমীকরণটা কাজে লাগবে, কিন্তু চাইছে কি? এই কথা বলো, প্রশ্নে চাইছে কিন্তু সাধারণ জায়ের দৈর্ঘ্য।
তার মানে চাইছে এ বি এর দৈর্ঘ্য, আমরা বাইর করছি সমীকরণ। তো এইখানে তো দিলে হবে না, আরো করতে হবে। কি করতে হবে? আমার এ বি এর দৈর্ঘ্য বের করতে হবে। এখন কেমনে বের করবো জানো? এই এ বি এর দৈর্ঘ্য বের করার জন্য যে কোনো একটা বৃত্তের সাহায্য নিতে হবে। তুমি প্রথম বৃত্ত অথবা দ্বিতীয় বৃত্ত যে কোনো একটা বৃত্তের হেল্প নিবা। আমাকে বলো তো প্রথম বৃত্তটাই বলো তো, প্রথম বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ কত বলো? যে কোনো একটা বৃত্তের হেল্প নিতে হবে। আগে বলো প্রথম বৃত্তের কেন্দ্র কত? 2 - 3। ব্যাসার্ধ কত বলো? মনে মনে বাইর করে বলো। প্রথম বৃত্তের ব্যাসার্ধ √12, এটা কেস করলে 4, এটা কেস করলে 9, 4 9 13, 13 মাইনাসে মাইনাসে প্লাস 36, 13 36 49, 49 কে বর্গমূল করলে 7 একক। দেখো এটার ব্যাসার্ধ কত? 7 একক। ঠিক আছে, আচ্ছা এইবার খেয়াল করে দেখো, ধরো আমরা এই যে প্রথম বৃত্তটা, এই যে প্রথম বৃত্তটা এর কেন্দ্র হচ্ছে এটা, আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ ধরো এই যে এতটুকু 7 একক। খেয়াল করে দেখো, ধরো আমি কেন্দ্র ধরলাম ও, ধরো কেন্দ্র ও, কেন্দ্র স্থানাঙ্ক কত? 2, -3, এবং ব্যাসার্ধ ধরো ও এ, ও এ সমান 7 একক। এইবার খেয়াল করে দেখো একটা কাজ করব, আমি বৃত্তের কেন্দ্র থেকে এ বি এর উপর লম্ব আঁকাবো। এখন যারা গত ক্লাসগুলো করছো, আমি বলছিলাম 9 10 এর একটা উপপাদ্য ছিল, মনে আছে? বলো যে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব, যেটা আমরা কিন্তু লম্ব আঁকাইছি, ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। কার কার মনে আছে? এই যে সি বিন্দুটা হবে এ বি এর মধ্যবিন্দু। কার কার মনে আছে ভাইয়ারা বলো? আগের ক্লাসগুলোতে বলছিলাম বৃত্তের কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সি হবে এ বি এর মধ্যবিন্দু। তো সি যদি মধ্যবিন্দু হয় তাহলে অবশ্যই এসি আর বিসি সমান হবে। এসি আর বিসি সমান, তাহলে আমার কাছে যে চাইছে সাধারণ জায়ের দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য, আমাকে বলো তো আমি কি বলতে পারি যে এ বি এর দৈর্ঘ্য হবে এসি এর দ্বিগুণ, কারণ সি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এসি আর বিসি সমান, তাহলে টোটাল এ বি এর দৈর্ঘ্য হবে এসি এর দ্বিগুণ, 2 * এসি। তাহলে আমার এসি বের করতে পারলে কাজ শেষ। আগে বলো একটু কে কে বুঝছো? আমি যদি এই যে এসি এর দৈর্ঘ্য এখন এই সমকোণী ত্রিভুজ থেকে বের করতে পারি তাহলেই কাজ শেষ। কে কে বুঝছো? আগে বলো, আগে বলো প্রসিডিওর বুঝছো কিনা, যে আমি বাইর করবো এ বি এর দৈর্ঘ্য। তো এ বি এর দৈর্ঘ্য বের করার জন্য আমি কেন্দ্র থেকে যার উপর লম্ব আঁকাবো, তাহলে এই সি বিন্দুটা হবে মধ্যবিন্দু, তাহলে এ বি এর দৈর্ঘ্য হবে এসি এর দ্বিগুণ। এবার এসি বাইর করলেই কাজ শেষ। এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে বলো তো আমি এসি স্কয়ার কি লিখতে পারি বলো? অতিভুজ স্কয়ার। দেখো এই সমকোণী ত্রিভুজ অতিভুজ হচ্ছে ওএ, খেয়াল করে দেখো অতিভুজ ও স্কয়ার সমান বাকি দুইটা বাহু স্কয়ার, ওসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, ওসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে এখান থেকে এসি স্কয়ার সমান হবে ও স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। সুতরাং এসি সমান হবে √of ও স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। এবার আগে আমাকে বলো তো ও এর মান কত? এই যে ও এ, দেখো ও এ এবং ওসি এই দুটার মান বসায় দিলেই কাজ শেষ। বলো ও এ সমান কত বলো? দেখো ও কেন্দ্র থেকে এই যে এতটুকু ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ, এই যে বৃত্তের ব্যাসার্ধ 7, তাহলে ও এ সমান 7। খেয়াল করে দেখো আমি এখানে লিখি, দেখো ও এ সমান 7। এবার বলো তো ওসি কেমনে বের করবো? এই যে ওসি দেখো ওসি হচ্ছে ও বিন্দু থেকে এই জায়ের লম্ব দূরত্ব না। দেখো এই জায়ের সমীকরণ কিন্তু আমরা শুরুতে বের করে রাখছি। দেখো এই যে এ বি জায়ের সমীকরণ হচ্ছে ভাইয়া দুইটা বৃত্তের সাধারণ জায়ের সমীকরণ বের করে একদম পানি ভাত, জাস্ট একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে দিলেই হয়। তো খেয়াল করে দেখো ওসি হচ্ছে কেন্দ্র থেকে এই জায়ের লম্ব দূরত্ব। সরল রেখা অধ্যায়ে পড়ছো, যারা গত ক্লাসগুলো করছো তোমরাও জানো যে এই বিন্দু থেকে এই জায়ের লম্ব দূরত্ব লেখো ওসি। কেমন বের করবো? মডুলাস অফ নিচে √of x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। দেখো নিচে √of x এর সহগ স্কয়ার, x এর সহগ 1 কে স্কয়ার করলে 1 হয়, প্লাস y এর সহগ স্কয়ার, y এর সহগ -2 কে স্কয়ার করলে +4, এবং উপরে কি বসবে? উপরে এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করব। x এর জায়গায় বসবে 2, x এর জায়গায় 2, y এর জায়গায় বসবে -3, তাহলে -3 বসালে মাইনাসে মাইনাসে +3 × 6 +7। এই কথা বুঝছো ছোট্ট বন্ধুরা? এই যে দেখো কেন্দ্র থেকে এই জায়ের লম্ব দূরত্ব, সরল রেখার কনসেপ্ট, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বাইর করার টেকনিক হচ্ছে এইটা। নিচে √of x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, উপরে এই রেখার বাম পক্ষকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব। এবার উপরে কি আসছে দেখো 7 আর 6 13, 13 আর 2 15, নিচে √5, 15/√5। দেখো 15/√5, তাহলে কাটাকাটি করো। দেখো 15/√5 মানে কি? 15 মানে কি? দেখো 3 × 5, তাহলে 5 কে √5 জায়গায় লিখে 3√5, একবার লিখে হলো 3√5,
কথা বুঝছো? 3 5 15 না, এটা আসবে 3√5 এত একক। তাহলে এখানে বসাও, শেষ। বসাও এসি এর মান কত হবে বলো, এসি এর মান √ওভার ও স্কয়ার, 7 কে স্কয়ার হলো 49 মাইনাস ওসি স্কয়ার, ওসি কে স্কয়ার করো 3 3 9 5 9 45, তাইলে 49 থেকে 45 বিয়োগ করলে 4, 4 কে বর্গমূল করলে 2 একক। ম্যাথটা কতই না সহজ বলো। এই খেয়াল করে দেখো, এই যে এসি সমান 2 একক, তাহলে টোটাল এ বি জায়ের দৈর্ঘ্য কত হবে, 2 2 4। বলো তো এই পুরো কনসেপ্টটা কে কে বুঝছো? এই ম্যাথগুলো একাডেমিক পরীক্ষায় অত বেশি আসে না, বাট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। দেখো একটু বলো পুরা প্রসিডিউরটা কে কে বুঝছো? খুবই ইজি ম্যাথ ভাইয়া। আমি এই জায়ের দৈর্ঘ্য বাইর করছি, এটা জায়ের দৈর্ঘ্য বাইর করার জন্য আমরা আগে লম্ব আঁকায় নিছি, তাহলে এসি এর দ্বিগুণ হবে এবি জায়ের দৈর্ঘ্য। তো এসি বাইর করছি এই সমকোণী ত্রিভুজ থেকে, এই সমকোণী ত্রিভুজ থেকে আগে ও এ বের করছি, ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওসি হচ্ছে কেন্দ্র থেকে এই জায়ের, এই যে এই জায়ের লম্ব দূরত্ব। তারপরে এসি এখান থেকে বসাই দিলে চমৎকার ভাবে চলে আসছে, যেটাকে স্কয়ার করলে 3 3 9 √5 কে করলে 5 5 9 45 বসাই দিছি। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার এই সেম টাইপের আরেকটা ম্যাথ, হাউস ওয়াইফ কে কে পারবা বলো? সেম টাইপের আরেকটা ম্যাথ, সেম টাইপের আরেকটা ম্যাথ। এই ম্যাথটার মধ্যে একটা টুইস্ট আছে, এই ম্যাথটার মধ্যে একটা টুইস্ট আছে। প্রশ্নটা দেখো, আগে বলো পারবা কে কে? আগে দেখো সেম টাইপেরই টুইস্টটা আমি বলে দিচ্ছি। একই টাইপের প্রশ্ন কিনা বলো। ওসি সমান √3 হবে, ওসি সমান √3 হবে, ওসি সমান √3 না না, দেখো এই যে 7 8 6 13 আর 2 5 15, মানে 2 15 আর নিচে √5, তো 15 কে √5 দিয়ে ভাগ করো, 3 5 15, একটা √5 কাটা 3√5। এই যে কমেন্ট করছো যে ওসি এর মান √3 হবে, তুমি ভুল করছো, এটা 3√5, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ফাইন। এবার দেখো সেম ম্যাথ, দুইটা বৃত্ত, বৃত্ত দুইটির সাধারণ যা, এই সাধারণ যা এর কি চাইছে, প্রথমে সমীকরণ চাইছে, দৈর্ঘ্য চাইছে। দেখো দুটো জিনিসই চাইছে, তো দৈর্ঘ্য বাইর করার জন্য তো সমীকরণটা লাগবেই, দৈর্ঘ্য বাইর করার জন্য তো সমীকরণ লাগবেই। এই মাত্র একটা টুইস্ট আছে, চমৎকার সুন্দর একটা টুইস্ট আছে। টুইস্টটা কি জানো? একদম আগের চিত্রটা আঁকাই, দেখো আগের চিত্রটা আঁকাই, একদম একইভাবেই করবা, জাস্ট একটা চমৎকার টুইস্ট আছে। টুইস্টটা বলি, টুইস্টটা কি বলে দিচ্ছি দেখো। হ্যাঁ দেখো, ধরো এই যে এটা এ, এই যে এটা বি, ধরো এই বৃত্তের কেন্দ্র ধরো, ধরো এই যে এটা হচ্ছে ওয়েট, এই বৃত্তের কেন্দ্র ধরো এই যে এটা সি বা ও, সি না, আমি কি ধরছিলাম, ও ধরছিলাম না আগের মেতে, দেখো ও ধরছিলাম, হ্যাঁ ও। তোমরা ম্যাথ বাসায় পরে কইরো, আগে দেখো। ধরো এই যে এটা যখন করবা, আগে তুমি সাধারণ জায়ের দৈর্ঘ্য বাইর মানে সমীকরণ বের করবা, তারপরে এখানে লম্ব আঁকাবা, করো তো, আচ্ছা এখনই করে ফেলো, করে ফেলো, এটা দেখাই দিই, এটার মধ্যে একটা প্লট টুইস্ট আছে, আমি করে দেখাই দিচ্ছি। দেখো এই যে সি, আগে বলো, আগে বলো এ বি জায়ের সমীকরণ বের করো, লিখো। ধরো যে সাধারণ যা, সাধারণ যা হচ্ছে এ বি যা, এ বি জায়ের সমীকরণ তুমি লিখবা যে বৃত্তদ্বয়ের সাধারণ যা এ বি এর সমীকরণ বের করো। দেখো দেখাই দিই, এটা বিয়োগ করো, প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করো, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কাটাকুটি, 4x মাইনাসে মাইনাসে প্লাস 4x 8x, -2y -6y -8y, +3 মাইনাসে মাইনাসে +21 +24। তো দেখো 8 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করলে x -y +3 8 24। এই যে এটা হচ্ছে আমাদের সাধারণ জায়ের সমীকরণ, ঠিক আছে। হ্যাঁ না, এটা একটাই ওয়ে, দেখো এই ম্যাথটা একটা ওয়েতেই করতে হবে। দেখো আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমার এখানে কি দরকার, কেন্দ্র ব্যাসার্ধ দরকার। শুরুতে ধরো কেন্দ্র, বলো তো যে কোনো একটা বৃত্তের হেল্প নাও। ধরো প্রথম বৃত্তটা, প্রথম বৃত্তটার বলো কেন্দ্র ব্যাসার্ধ কত। x এর সবকে -2 দিয়ে ভাগ -2, y এর সবকে -2 দিয়ে ভাগ +1, আর ব্যাসার্ধ কত বলো, প্রথম বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ কত, √, এটা কেস করলে 4 আর একে 5, 5 -3 মানে 2 √2। তাহলে দেখো এই যে ও এ এতটুকু হচ্ছে √2,
এইবার প্লট টুইস্ট হচ্ছে, আগে ওসি বের করতে হবে। ওসি ওসি বের করো তো। দেখো কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে -2 1, -2 1। তাহলে ওসি কি হবে দেখো, ওসি হচ্ছে এই কেন্দ্র থেকে এই জায়ের লম্ব দূরত্ব। দেখো আমি লম্বটা এঁকে দিই, এই যে লম্ব। দেখো ওসি হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এই জায়ের লম্ব দূরত্ব। এইবার একটা জিনিস খেয়াল করো, ওসি বের করো তো। একটা মজার ঘটনা ঘটবে এখানে। ওসি বের করো, নিচে √ওভার এক্স এর শক স্কয়ার প্লাস ওয়াই এর শক স্কয়ার। এক্স এর শক 1, 1 কে স্কয়ার করলে 1 হয়, প্লাস ওয়াই এর শক -1 স্কয়ার করলে +1 হবে। এইবার উপরে এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করো। এক্স এর জায়গায় বসবে -2, এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় 1, তাহলে -1 +3। বলো কত আসছে, বলো উপরে -3 +3 কাটা, -3 +3 কাটা, উপরে 0। তো উপরে 0 হইলে নিচে যাই থাকুক 0। এবার ঝামেলা হয়ে গেল না? ঘটনা কি বলো তো? এইবার বলো ঘটনা কি? ওসি সমান যদি 0 হয়, তো ও সি সমান যদি 0 হয়, তার মানে ও আর সি বিন্দু একই বিন্দু না? এই যে সৈকত বুঝে গেছে, ভেরি গুড। দেখো ও সি সমান যেহেতু 0, তাহলে ও বিন্দু আর সি বিন্দু একই বিন্দু, মানে এখানে কথাটা হচ্ছে এই প্রথম বৃত্তের কেন্দ্রটা আসলে এই সি বিন্দুতেই হবে। ধরো এই বৃত্তটা ধরো এরকম হইতে পারে না, যে এরকম এই বৃত্তটা এখানে, এখানেও তো হইতে পারে যে এই বৃত্তটার কেন্দ্র সি বিন্দুই, মানে এ বি জায়ের মধ্যবিন্দু আর প্রথম বৃত্তের কেন্দ্র একই বিন্দু রে ভাই। কথা বুঝছো? কে কে বুঝছো? দেখো এই যে সি বিন্দু আর ও বিন্দু একই বিন্দু, এই বৃত্তের কেন্দ্র। আসলে আমরা তো চিত্র, শোন এখানে তো আমরা চিত্র ইচ্ছা মতো আঁকাইছি, আমরা তো আর একুরেট চিত্র আঁকি নাই কেন্দ্র ব্যাসার্ধ ফাইন্ড করে, তাই না? তো তুমি যদি একুরেট চিত্র আঁকাও, তাহলে এই বৃত্তটা দেখতে হবে এরকম, তার কেন্দ্র হবে ঠিক সি বিন্দুতে। তার মানে এই কেন্দ্র, এই ও বিন্দুটাই আসলে সি বিন্দু। তাইলে এই যে খেয়াল করে দেখো, এতটুকু এতটুকু কি হবে, এতটুকু খেয়াল করে দেখো তো। ও বিন্দুটা যদি এখানে সি বিন্দুতে হয়, তাহলে আমাকে বলো তো ও এ যে কথা, ও সি একই কথা হবে না? বলো ভাইয়া, এখানে ও এবং সি এরা একই বিন্দু। ও এবং সি, মাঝখানে এবং কথা লিখে দাও, ও এবং সি একই বিন্দু। ও এবং সি এরা কি বিন্দু? একই বিন্দু। ও এবং সি একই বিন্দু। তাইলে ও এ, দেখো ও এ সমান যদি √2 হয়, তাহলে ও সি সমানও কি হবে? √2ই হবে। দেখো ও এ সমান যদি √2 হয়, তাহলে ও বিন্দুটা চিন্তা করো সি বিন্দুর জায়গাতেই আছে। আসলে এটা আলাদা কিছু নয়, তুমি মনে মনে চিন্তা করো যে ও বিন্দুটা যাইতে যাইতে এখানে চলে গেছে, সি বিন্দুতে চলে গেছে। তাহলে এখানে ও এ আর ও সি কি হবে? সেমই হবে। তুমি চিন্তা করো, খালি এ এর জায়গায় সি বসায় দাও। এখানে এ আর সি, সরি ও এই ও আর সি, খেয়াল করে দেখো ও আর সি কি বিন্দু? একই বিন্দু। তাহলে তুমি চিন্তা করো যে ও এর জায়গায় কি বসবে? ও এর জায়গায় তুমি বসাই দিলা সি। তাহলে ও এ যে কথা, ও সি, এই ও সি লিখছি কেন, দূর, এই ভুল লিখছি তো। ও এ আর, ও এ আর এই যে এটা, মানে এটা এটা এসি, ও এ আর এসি, দূর, এই আমি তো ভুল লিখে ফেলছি। ও এ আর এসি, সরি সরি সরি। দেখো এই যে এই যে ও বিন্দুটা চলে যাবে সি বিন্দুর জায়গায়, তাহলে ও এর জায়গায় সি বসবে। এই যে ও এ বা সি এ একই কথা। দাঁড়াও এইভাবে লিখি, এসি না লিখে এইভাবে লিখি, সি এ লিখি, তাহলে তোমার বুঝতে সুবিধা। যে ও এর জায়গায় সি বিন্দু বসবে। দেখো এই যে ও বিন্দু যে কথা, সি বিন্দু একই কথা। তাহলে দেখো ও এ যে কথা, সি এ একই কথা। তো ভাই সি এ যে জিনিস, এসি তো একই জিনিস, বুঝছো কথা? খুবই সুন্দর ম্যাথ না? তো দেখো ও আর সি বিন্দু আসলে একই বিন্দু, একই বিন্দু। তাহলে ও এ যে কথা, সি এ বা এসি, এটা সি এ না লিখে এসি লিখি, সুন্দর দেখা যায়। তোমরা তো বুঝছো লজিকটা। তাহলে এসি সমান যদি √2 হয়, তাহলে এ বি, এ বি যে কত হবে? এ বি হবে 2 ইন্টু এসি। তাহলে 2 ইন্টু √2 মানে 2√2। কথা বুঝছো? তো এই ম্যাথটা করে দেওয়ার রিজনটা কি জানো? এই ম্যাথটা করে যাওয়ার রিজন হচ্ছে, অনেকে যখন এই ম্যাথ করে, যখন দেখে ওসি এর মান 0, সেভাবে হয়তো ম্যাথ ভুল হইছে, বাকিটা আর করেই না। আসলে ম্যাথ কিন্তু ভুল না, ম্যাথ কিন্তু ঠিক আছে। কে কে বুঝছো বলো? সেম প্রসিডিওর, তোমরা কি আর ভুল করবা? অনেকে যখন দেখে যে 0 একক চলে আসছে, ভাবে যে ক্যালকুলেশন ভুল হইছে, বাকি ম্যাথ আর করেই না। তো তোমরা এই কাজ করবে না, ঠিক আছে? তুমি দেখতেছো যে ও সি সমান 0, তাহলে ও বিন্দু আর সি বিন্দু একই বিন্দু। তাহলে ও এ যে কথা, সি এ একই কথা। ও এ যে কথা, সি এ বাই এসি একই কথা, শেষ।
ওকে, চমৎকার এই ম্যাথটা, তাই না? ওকে ফাইন। এবার এই ম্যাথটা হাউস ওয়াইফ দিব। দেখো তোমাকে বলছে এই রেখাটি এই বৃত্তে যে যা উৎপন্ন করে তার দৈর্ঘ্য, সেম টাইপের ম্যাথ। পারবা কিনা বলো? এখন আমাকে বলো ভাইয়া, যা এর দৈর্ঘ্য বের করার জন্য দুইটা বৃত্তই লাগে নাকি একটা বৃত্ত হলে হয়ে যায়? বলো তো। যে এখানে তো রেখা দেওয়াই আছে, এখানে তো রেখা দেওয়াই আছে। দেখো এই যে একটা বৃত্ত, এই যে একটা রেখা। ভাইয়া আগের ম্যাথে তোমাকে বলছিল আগে সাধারণ জায়ের সমীকরণ বের করো, এরপরে দৈর্ঘ্য বের করো। তো এখানে তো সমীকরণ দেওয়াই আছে, জায়ের সমীকরণ দেওয়াই আছে, তোমাকে দৈর্ঘ্য বের করতে বলছে। বুঝছো? এখানে কিন্তু একটা বৃত্তই এনাফ। পরীক্ষাতে চিত্র দিলে না দিলে সমস্যা হবে? সমস্যা হবে না। চিত্র ম্যান্ডেটরি না নিজে বোঝার জন্য, চিত্র ম্যান্ডেটরি না, কিন্তু চিত্র আঁকাইলে সুবিধা। চিত্র আঁকাইলে তুমি চিত্রের সাথে কথা বলে বলে ম্যাথ করতে পারবে। এখন আমাকে বলো, এই চিত্র যদি না আঁকাও তুমি এই সমীকরণ কেমনে লিখবা? বলো, চিত্র যদি না আঁকাও তাহলে এই সমীকরণ কেমনে লিখবা? এই টাইপটা করার জন্য চিত্র নিজের প্রয়োজনে আঁকাবা, নিজের প্রয়োজনে। তাহলে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হাউস ওয়াইফ দেওয়া যায়। আমি একটু লিখে দিই। দেখো তোর এই যে একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে একটা যা, তোর এটা হচ্ছে একটা যা, পন্থা আঁকাইলে হবে। ধরো এই যে এটা যা, এই যা এর সমীকরণ দেওয়া আছে। সমীকরণটাকে সুন্দর বানাও, এটাকে সুন্দর বানাই। x মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0। ধরো এই যে x মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0। ধরো এটা হচ্ছে এ বি যা। তোমাকে বলছে এই জায়ের দৈর্ঘ্য বের করতে। তো দেখো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করো। এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ 4 একক। তাহলে খেয়াল করে দেখো, এই যে কেন্দ্র 0,0, ব্যাসার্ধ 4 একক। বাকিটা পারবা না? বলো। তুমি কেন্দ্র থেকে এই বৃত্তের উপর লম্ব আঁকাইলা, তাহলে আগে তুমি বের করবা এই যে ওসি। তুমি প্রথমে বের করবা, ধরো এটা কেন্দ্র হচ্ছে ও, তুমি প্রথমে বের করবা ওসি এর দৈর্ঘ্য। তারপরে এখানে এ বি সমান কি হবে? টোটাল এ বি যা দৈর্ঘ্য হবে 2 ইন্টু এসি, 2 ইন্টু এসি, সি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে প্রথমে বের করবো ওসি, ও এ সমান 4, ওসি বের করবো। ওসি কেমনে বের করবা? ওসি হচ্ছে এই কেন্দ্র থেকে, মূল বিন্দু থেকে এই যে এই রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব। তারপর ও এ ব্যাসার্ধ, তারপর এখান থেকে এসি বের করবা, শেষ। এসি আসবে রুট ওভার অফ অতিভুজ স্কয়ার, মানে ও স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। এখান থেকে এসি বাইর করে এখানে বসাই দিবা, এখান থেকে এসি বাইর করে এখানে বসাই দিবা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, বলো বুঝতে পেরেছো তোমরা? পারবা না? খুবই সহজ টাইপের ম্যাথ, খুবই সহজ টাইপের ম্যাথ। গুড। এইবার দেখো কি বলছে, y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx প্লাস c, এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। এই টাইপের প্রশ্ন এমসিকিউতেও আছে মাঝে মধ্যে, রিটেন ও সৃজনশীলের কতে আসে। বেশি সহজ যে। দেখো এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত একদম 4.2 এর প্রথম ক্লাসে পড়ছিলাম, মনে আছে? একটা রেখা একটা বৃত্তে স্পর্শক হওয়ার শর্ত কি ভাইয়ারা? কোন একটা রেখা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তো খেয়াল করে দেখো এই রেখাটাকে সুন্দর বানাও, mx মাইনাস ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। সুন্দর বানাবো মানে হচ্ছে আগে এক্স তারপরে ওয়াই তারপর ধ্রুবক। আর এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত বলো? এই বৃত্তের কেন্দ্র 0,0 আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে এ একক, এ একক। খেয়াল করে দেখো এইবার দেখো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। এই দেখো কার সমান? এই যে ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ আগে লিখে ফেলছি। তো দেখো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার এম স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার ওয়াই এর সহগ -1 কে স্কয়ার করলে +1। আর উপরে কি বসাবো? এই রেখার বাম পক্ষে মূল বিন্দু বসাই দিব, যেহেতু কেন্দ্র মূল বিন্দু। তাহলে এটা 0 -0 প্লাস সি। বুঝতেছো? তাহলে এখান থেকে দেখো মডুলাস তুলে দেই। দেখো এই তোমরা কি জানো এখানে বর্গমূল মানে স্কয়ার করার দরকার নাই, এভাবে রেখে দাও। তোমরা কি জানো মডুলাস তুলে দিলে ডান পাশে প্লাস মাইনাস দিতে হয়? এখানে ভাইয়া উভয় পক্ষকে বর্গ করার দরকার নাই, এইভাবে রেখে দাও। তুমি খালি একটুক জানো, আগে একটুক জানো কিনা বলো, যে বর্গ না করে যদি জাস্ট মডুলাস তুলে দেই তাহলে ডান পাশে কি দিতে হয়? প্লাস মাইনাস। তাহলে এখান থেকে সি এর মানটা কি? যেটা হচ্ছে শর্ত। সুতরাং সি ইকুয়াল টু প্লাস মাইনাস এ
এটার সাথে আর গুণন রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস এম স্কোয়ার, এটাকে এইভাবে 1 প্লাস এম স্কোয়ার এমনি মুখস্থ রাখে। এটা মুখস্থ রাখবা, এমসিকিউতে আসবে। সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 1 প্লাস এম স্কোয়ার, এই যে 1 প্লাস এম স্কোয়ার লিখো অথবা এম স্কোয়ার প্লাস 1, একই কথা। খেয়াল করে দেখো, এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হইলে শর্ত কি, তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে সি এর মানটা বের করতে দিবে। প্রশ্নে বলবে সি এর মানটা বের করো, আমি দেখাচ্ছি একটা উদাহরণ। তোমাকে বলবে সি এর মান বের করো, তো এটা মুখস্থ করে ফেলবা, কারণ এমসিকিউতে ভাই অত বড় কাজ করার সময় নাই। এমসিকিউতে মুখস্থ প্লাস মাইনাস এ রুট ওভার অফ 1 প্লাস এম স্কোয়ার। আচ্ছা বলো দেখেন এম কি জিনিস, বলো এম কি জিনিস। এম হচ্ছে ওই রেখাটার কি বলো, এম হচ্ছে স্পর্শকের ঢাল, মানে এই যে এই রেখাটার কি ঢাল, এটা তো জানো, সরল লেখায় পড়ছো, এম হচ্ছে ঢাল। ঠিক আছে, এবার চলো একটা উদাহরণ আগে দেখাই, এমসিকিউতে এরকম মেস আছে আসে। ধরো y ইকুয়াল টু 2x প্লাস c, এই রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25, এই বৃত্তের স্পর্শক হইলে c এর মান কত? প্রশ্ন বুঝছো? প্রশ্ন কে বুঝছো বলো। তোমাকে বলবে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হইলে c এর মান কত বলো। আগে আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? 0 0 ব্যাসার্ধ কত? এর মান কত আগে বলো, এখানে এর মান কত? এই এ ব্যাসার্ধ কত? 25 না, কিন্তু ব্যাসার্ধ হচ্ছে 5, ব্যাসার্ধ কিন্তু 5, তাহলে সি সমান কি হবে? প্লাস মাইনাস এ আগে লিখি রুট ওভার অফ 1 প্লাস এম স্কয়ার। তা দেখো এ এর মান লাগবে আর এম এর মান লাগবে, এ এর মান 5, আর এখানে বলো এম এর মান কত ঢাল, বলো y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx প্লাস c, এম এর মান 2, তাইলে প্লাস মাইনাস এ এর মান 5 রুট ওভার অফ 1 প্লাস 2 কে স্কয়ার করলে 4, তাহলে প্লাস মাইনাস 5 রুট 5, এই দুইটা মান হইতে পারে। সি এর মান তুমি যদি প্লাস নেও তাও হবে, মাইনাস নেও হবে, দুইটা ভ্যালু, যে এই দুইটার যে কোনো একটা ভ্যালু বসাইলেই এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হবে। কথা বুঝছো? এই রেখাটা এমসিকিউতে এগুলো আসতে পারে, তখন ডিরেক্ট মুখস্থ রাখবা। যদি শোনো এই টাইপের যদি রিটার্নে আসে, রিটার্নে আসলে অবশ্যই যেভাবে লিখে করবা। এটা তো আমরা 4.2 এর প্রথম ক্লাস, 4.2 এর প্রথম ক্লাসে তো এটা আমরা পড়ছি, তাই না? হ্যাঁ, ওকে ফাইন। তো এমসিকিউতে আসলে ভাইয়া এত কিছু করার দরকার নাই, এটা মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখো, এইটা মুখস্থ রাখো। হ্যাঁ, ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার মাঝে মধ্যে সৃজনশীলের ক নাম্বারে এই টাইপের ম্যাথ আসে, ক নাম্বারেও আসে, আবার খ নাম্বারেও মাঝে মধ্যে দেয়। দেখো তোমাকে কি বলছে, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের স্পর্শক এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, ওই স্পর্শকের সমীকরণ বের করো। দেখো আমাকে বলো তো, এই বৃত্তের স্পর্শক যদি এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, ওয়েট আগে ধরো স্পর্শকটার সমীকরণ y = mx + c, এগুলা দেখো এগুলা কিন্তু সবই সরল রেখার সাথে মিক্সড, সরল রেখা পড়া থাকতে হবে। আগে বলো ঢাল কত, তাই বলো ঢাল tan 30, tan 30 ডিগ্রির মান কত? 1/√3, 1/√3, তাহলে উত্তর কি y = 1/√3, ধরো x/√3, x/√3 প্লাস c। বলো শুধুমাত্র c এর মান বের করতে পারলে কাজ শেষ না? তাই বলো শুধুমাত্র c এর মান বের করতে পারলেই কাজ শেষ না? বলো, লেট মি নো, ইয়েস অর নো। শুধুমাত্র c এর মান বের করে এখানে বসায় দিলেই কাজ শেষ। তো c এর মান কেমনে বের করব? এই যে শর্ত, এটাতে ডিরেক্ট বসায় দাও, অসুবিধা নাই। ধরো সৃজনশীলের ক তে যদি আসে ডিরেক্ট বসায় দাও, আর যদি মানে গ তে বা খ তে আসে 4 নম্বরের জন্য আছে, তাহলে যে লিখে করতে হবে। আপাতত আমি তোমাকে ডিরেক্ট করে দেখাচ্ছি, দেখো। তাইলে এই সমীকরণটাকে আগে সুন্দর বানাও, সুন্দর বানাও, সুন্দর বানাও কোন ভাবে? এই যে y = ধরো এই যে সুন্দর বানাইতে হবে, ডিরেক্ট বসাই দিই, সুন্দর তো আছেই, y = mx + c, এই যে ফর্মুলা তো আছেই, এই যে y = কই, এই যে y = mx + c, এই বৃত্তের স্পর্শক হলে শর্ত হচ্ছে c সমান প্লাস মাইনাস রুট ওভার অফ 1 + m স্কয়ার। তো চলো বসাই দিই, এটা সৃজনশীলের ক তে আসলে ডিরেক্ট বসাই দিবা, ঠিক আছে? ওকে ফাইন। এবার দেখো, ওকে ওকে কি বলছে, তাহলে c সমান প্লাস মাইনাস a রুট ওভার অফ 1 + m স্কয়ার। তাহলে m তো পাইছি, m তো এই যে এটা। বলো তো এখানে a এর মান কত? এই a এর মান কি 16 নাকি 4? x² + y² = a², মনে আছে? এই যে দেখো
এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এখানে a হচ্ছে ব্যাসার্ধ, a হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে স্পর্শক লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। তো এখানে 16 বসানো যাবে না, কিন্তু এর মান হবে 4। এগুলো মনে মনে, এর মান হবে 4। তাহলে বসাও প্লাস মাইনাস 4 রুট ওভার অফ 1 প্লাস m স্কয়ার। m স্কয়ার, এটাকে স্কয়ার করো, 1/3 স্কয়ার করলে 1/3। তাহলে প্লাস মাইনাস 4 রুট ওভার অফ নিচে 3 উপরে 3 আর একে 4। খেয়াল করে দেখো, নিচে 3 উপরে 3 আর একে 4। তো 4 কে রুট করলে 2 হয়, তাহলে 4 দুগুণে 8, নিচে √3, 8/√3। শেষ, ম্যাথ শেষ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জাস্ট এই যে এটা। এখানে সি এর মান বসায় দাও, এখানে অ্যান্সার দুইটা আসবে। সি এর মান পজিটিভ হইতে পারবে, নেগেটিভ হইতে পারে, যে কোনো একটা নিলেই হবে, মানে দুইটাই পসিবল। বসায় দাও প্লাস মাইনাস 8/√3, এই যে অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন বলো, অ্যান্সারটা এইভাবে রেখে দিলে খারাপ দেখা যায় না দেখতে? একটু বলো, তোমরাই বলো ভাই, এই অ্যান্সারটা এইভাবে রেখে দিলে একটু খারাপ দেখা যায়? তুমি সুন্দর বানাই দিবা। সুন্দর বানাই দিবা কিভাবে? √3 দিয়ে গুণ করে দাও। √3y সমান x প্লাস মাইনাস 8। দেখো, উভয় পক্ষকে √3 দিয়ে গুণ করে দিছি, তাহলে এইভাবে রেখে দিলে হবে। অথবা তুমি পক্ষান্তর করে দিতে পারো, দরকার নাই, এইখানে রেখে দিলে মোর দেন এনাফ। এখানে রেখে দিলেই মোর দেন এনাফ। বা তুমি যদি চাও যে ধরো আরেকটা লাইন লিখবা, ধরো যে এই √3y ওই পাশে নিয়ে গেলা, x মাইনাস √3y প্লাস মাইনাস 8 ইকুয়াল টু 0। এই পর্যন্ত গেলে তো বেস্ট, এ পর্যন্ত গেলে একদম যে চমৎকার, এর বেশি আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বৃত্ত এর এইচডব্লিউ দিবেন না? হ্যাঁ, এইচডব্লিউ দিব। বৃত্ত অধ্যায় আসলে সরলরেখা পড়া না থাকলে অনেকবারই কাজ করতে পারবে না। সরলরেখা অধ্যায়ে বিশেষ করে 4.2 তে ম্যাক্সিমাম ম্যাথই সরলরেখার সাথে মিক্সড। তো বাড়ির কাজ দিলে দেখবা অর্ধেক পারতেছো না, তখন মন খারাপ করা যাবে না। বৃত্ত অধ্যায় মানে বৃত্ত অধ্যায়ের এই মিক্স ম্যাথ গুলো পারার জন্য অবশ্যই সরলরেখা পড়া থাকা লাগবে। তো যারা সরলরেখা ভালো মতো পড়ছো তোমরা পারবা, যারা সরলরেখা ভালো মতো পড়ো নাই তোমাদের কিন্তু অনেকগুলো ম্যাথ করতে পারবে না তোমরা, তখন হতাশ হওয়া যাবে না। সরলরেখা ভালো মতো পড়ার পরে তখন করতে পারবা এগুলা। ঠিক আছে, এইবার এই প্রশ্নটা পড়ো, দেখো কি বলছে। -5,4 বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু, প্রশ্নের ভাষা থেকেই বোঝা যাচ্ছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকা যায়, সেই স্পর্শকদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে। ঘটনা কি, আগে একটা জিনিস বোঝো। ধরো এই যে বৃত্তটা, এই যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু ধরো -5,4। আগে দেখো আমি কি করি। এই বহিস্থ বিন্দু থেকে বৃত্ত অঙ্কিত দুইটা স্পর্শক ধরো, এই যে একটা স্পর্শক আর এই যে আরেকটা স্পর্শক। হ্যাঁ, ওকে ফাইন। এখন খেয়াল করে দেখো, এই যে দুইটা স্পর্শক তোমার কাছে চাওয়া হয়েছে, এই স্পর্শক দুটোর অন্তর্ভুক্ত কোণ, এই যে এই অ্যাঙ্গেলটা ধরো এটা আলফা। আগে বলো প্রশ্নকে একে বুঝছো? ধরো এটা পি বিন্দু, এইখানে একটা স্পর্শক ধরো এটা পি এ, এখানে একটা স্পর্শক ধরো পিবি। তোমার কাছে চাওয়া হয়েছে এই বিন্দু থেকে এই বৃত্ত অঙ্কিত স্পর্শক দুইটার অন্তর্ভুক্ত কোণ। আগে বলো প্রশ্নকে কে বুঝছো ছোট্ট বন্ধুরা, বলো বলো বলো। ঠিক আছে, এবার আগে বলো তো এই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ কত? এই কেন্দ্র ব্যাসার্ধ, এই দুটো জিনিস লাগবে, আগে বের করে ফেলো। ধরো এই যে কেন্দ্র, এই যে ব্যাসার্ধ, কেন্দ্র ব্যাসার্ধ এই দুইটা ইনফরমেশন লাগবেই, তো আগে বের করে ফেলো। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, বলো, -2 দিয়ে ভাগ করলে 1,2, আর ব্যাসার্ধ কত বলো? ব্যাসার্ধ রুট ওভার অফ, এটা গেছে করলে 1, এটা গেছে করলে 4, 4 কে 5, 5 থেকে গেলে 4, 4 কে রুট করলে 2 লিখে রাখি এখানে। হ্যাঁ, ধরো এই যে কেন্দ্র হচ্ছে 1,2 আর ব্যাসার্ধ এটা কত 2 একক। ধরো কেন্দ্রটাকে কি ধরলাম? ও বিন্দু ধরলাম, ধরো কেন্দ্রকে ধরলাম ও বিন্দু। ঠিক আছে, একটু বুঝছো? আচ্ছা ফাইন। এইবার তোমরা আমাকে একটা জিনিস বলো, 9 টার একটা উপপাদ্য ছিল মনে আছে? ধরো ওয়েট, তোমরা আগে লিখো, আগে দেখো। ধরো এই যে এটা যোগ করলাম, আবার নিচেও এটা যোগ করলাম। 9 টের একটা উপপাদ্য ছিল মনে আছে? এই দুইটা ত্রিভুজ সর্বসম, মনে আছে?
এই দুইটা ত্রিভুজ সর্বসম। গত ক্লাসেও বলছিলাম 9 10 একটা উপপাদ্য ছিল, এই দুইটা ত্রিভুজ সর্বসম। এই জন্যে এই উপরের দিকে এই যে স্পর্শকের দৈর্ঘ্য পি এ, এটার দৈর্ঘ্য যত, নিচের দিকে স্পর্শক পিবি, এই দুটো দৈর্ঘ্য সমান। মনে আছে? পি এ এবং পিবি সমান, নিচেটা লিখলাম না, পি এ এবং পিবি সমান, এবং এই দুইটা কোণের মানও সমান। এটা থিটা হইলে নিচেরটাও থিটা। আগে বলো কে কে বুঝছো? তো আমি যে বাইর করবো আলফা এর মান, আগে আমাকে বলো, আমি কি বলতে পারি এখানে আলফা এর মান হচ্ছে 2 থিটা? আগে বলো একটু কে কে বুঝছো? এই জিনিসটা কয়জন বুঝছো? এই উপরের ত্রিভুজ নিচের ত্রিভুজ সর্বসম হইলে এই উপরে স্পর্শকের দৈর্ঘ্য নিচের স্পর্শকের দৈর্ঘ্য দুটো সমান হবে, পি এ সমান পিবি, এবং এই উপরের অ্যাঙ্গেল নিচের অ্যাঙ্গেল সমান হবে। তাইলে এই যে স্পর্শক দুটার অন্তর্ভুক্ত কোণ, এই যে স্পর্শক দুটার অন্তর্ভুক্ত কোণ আলফা, এটা হবে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের দ্বিগুণ, কারণ এইটাও থিটা এটাও দুটো সমান, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। তাহলে আমি যদি ধরো এটা 30 হলে এটাও 30, তাহলে টোটাল অ্যাঙ্গেল হবে 60। তো আমি যদি শুধু একটা অ্যাঙ্গেল উপরেরটা কিংবা নিচেরটা যে কোনো একটা বের করতে পারি, যে থিটা, ধরো আমি যদি থিটার মান বের করতে পারি, ধরো উপরেরটা বের করবো, ধরো আমি শুধু উপরেরটা বের করবো, আমি যদি শুধু থিটার মান বের করতে পারি তাহলে কাজ শেষ। কথা বুঝছো? এই যে থিটার মান। এখন থিটা কেন বের করবো আগে আমাকে বলো, ওয়েট তোমরা শোনো। তোমরা কি জানো যে ব্যাসার্ধ রেখা আর স্পর্শক এই দুটো পরস্পর লম্ব হয়? এইটা যে লম্ব, এখানে যে 90 ডিগ্রি, এটা কে জানো? আগের ক্লাসে বলছিলাম স্পর্শক এবং ব্যাসার্ধ রেখা স্পর্শ বিন্দুতে লম্ব হয়। লম্ব হয় কি হয়? এই যে স্পর্শ বিন্দুতে স্পর্শক এবং ব্যাসার্ধ এই দুইটা লম্ব হয়। আচ্ছা এখন আমাকে বলো এটা একটা কেমন ত্রিভুজ? সমকোণী। আমার এখন এখানে নিচেরটার কোনো কাজ নাই। দেখো নিচেরটার কোনো কাজ নাই, তুমি চাইলে নিচেরটা না আঁকাইলেও চলবে। আগে দেখো ওয়েট, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে এই থিটা কোণের সাপেক্ষে ভালো মতো দেখো, টেন থিটা, এই থিটা কোণের সাপেক্ষে টেরা লম্বা ভূত, এই থিটা কোণের সাপেক্ষে দেখো এটা হচ্ছে লম্ব আর পি হচ্ছে অতিভুজ। দেখো এই যে এটা হচ্ছে লম্ব, ও এ হচ্ছে লম্ব। আগে এটা বলো কে কে বুঝছো? এটা ত্রিকোণমিতি, লম্ব হচ্ছে ও এ, অতিভুজ হচ্ছে পি এ। আমার কথা শোনো ভাইয়া, সমকোণের বিপরীত বাহু এটাকে বলে অতিভুজ। দেখো সমকোণ, এটা এলো মনে মনে, এগুলো লিখতে হবে না। সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, এবং তুমি যেই কোণের সাপেক্ষে বের করতেছো তার বিপরীত বাহু এটাকে বলে লম্ব, এবং এটাকে বলে কি ভূমি। এগুলো মনে মনে, এগুলো লিখতে হবে না। এখন দেখো ও এ, ও এ এর মান পাই গেছি কত? 2। পি এ বাইর করতে পারলে কাজ শেষ। দেখো ও এ, ও এ সমান 2, তাইলে পি এ বের করতে পারলে কাজ শেষ। এখন আমাকে বলো তো পি এ কেমন বের করবো? গত ক্লাস যারা করছো বলো, এই পি বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য পি এ কেমন বের করবো বলো? বলো এই যে এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য জাস্ট ক্যালকুলেটরে করে ফেলি। রুট ওভার অফ এক্স এর জায়গায় বসাবো 5, তাহলে -5, রুট ওভার অফ 5 কেস হলে 25 প্লাস ওয়াই এর জায়গায় বসাবো 4, 4 কেস হলে 16, তারপরে এক্স এর জায়গায় -5, -1 প্লাস 5 দুগুণে 10, ওয়াই এর জায়গায় 4, -4 4 এ 16 প্লাস 1, দেখো 6, এই টোটালটা আসবে 6। কে কে বুঝছো ভাইয়া? পি এ বাইর করা, স্পর্শকের দৈর্ঘ্য বাইর করা, এটা তো গত ক্লাসে কত কত ভালো করে শিখাইছি না? এই যে খেয়াল করে দেখো ভাইয়া, যারা সরল রেখা পড়ো নাই তোমাদের কাছে একটু কঠিন লাগবেই, কিছু করার নাই। 4.2 কঠিন লাগবে। দেখো ও এর মান 2 আর পি এর মান 6, তাইলে থিটা কত বলো? থিটা সমান tan ইনভার্স 2/6 মানে 1/3। বলো কত ডিগ্রি আসে? tan ইনভার্স মানে হচ্ছে শিফট, শিফটে ক্লিক করে 10, শিফট 10 1/3, শিফট 10 1/3, 18.44, সরি 434, 435, 18.435 ডিগ্রি। তাহলে বলো আলফা এর মান কত হবে? এটা হচ্ছে থিটা। তো প্রশ্নে চাইছে এই যে স্পর্শক দুটার মধ্যবর্তী কোণ টোটাল আলফা, প্রশ্নে চাইছে টোটাল আলফা। তাহলে বলো উত্তর কি হবে? উত্তর হবে আলফা সমান 2 থিটা। তাহলে উত্তর হবে আলফা সমান 2 থিটা। 2 ইন্টু অ্যান্সার কত? 36.87। এইটা হচ্ছে উত্তর। বলো তো ম্যাথটা কে কে বুঝছো? খুবই চমৎকার একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ বোর্ড পরীক্ষায় খুবই কম আসে, কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট এগুলো শিখে রাখতে হবে, এগুলো যে কোনো বছর, এগুলা যে কোনো বছর বোর্ড পরীক্ষায় চলে আসতে পারে। পি এ কেমনে আসছে বোঝো নাই?
এগুলা গত ক্লাসে পড়াই ফেলছি। দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে পি, সেটা কেমনে বের করে? রুট ওভার অফ এই বৃত্তের বাম পক্ষে এক্স এর জায়গায় বসে দেবো এই বিন্দুর ভুজ, ওয়াই জায়গায় বসে দেবো এই বিন্দুর কোটি। বুঝছো? এখন মনে পড়ছে? যারা গত ক্লাসগুলো করছো, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমরা গত ক্লাসগুলোতে পড়ে ফেলছি, গত ক্লাসেই পড়ছি। তাইলে এইবার খেয়াল করে দেখো, সেম প্রশ্ন কি বলছে দেখো, নির্দিষ্ট বিন্দু পি -3,1, এই নির্দিষ্ট বিন্দু পি, এই পি বিন্দু হতে দেখো কি বলছে, এই বৃত্তে অঙ্কিত পি কিউ এবং পি আর, এই স্পর্শক দুইটার স্পর্শ বিন্দু হচ্ছে কিউ এবং আর। আগের ম্যাথটাই হুবহু। দেখো কিউ এবং আর এই দুটো হচ্ছে স্পর্শ বিন্দু। তোমাকে বলছে কিউ আর জাটি উক্ত বৃত্তের কেন্দ্রে, ও আচ্ছা একটু পার্থক্য আছে, কিউ আর জাটি উক্ত বৃত্তের কেন্দ্রে 2θ কোণ উৎপন্ন করে, তবে tan θ এর মান কত? দেখো একটু পার্থক্য আছে, একটু এখানে স্পর্শক দুইটার উৎপন্ন কোণ চাই নাই। দেখো আগের ম্যাথে কি চাইছিল? আগের ম্যাথে চাইছিল স্পর্শক দুইটার অন্তর্ভুক্ত কোণ, এই যে একটু, ঠিক আছে? আর এখানে বলছে কিউ আর জাটি উক্ত বৃত্তের কেন্দ্রে 2θ কোণ উৎপন্ন করলে tan θ এর মান কত? tan θ মানে আমার থিটা লাগবে, আমার কাজ হচ্ছে থিটা এর মান বের করা। দেখো আমি যদি সামহাউ থিটা এর ভ্যালু বাইর করতে পারি, তাহলে tan θ বের করে পানি ভাত। এইবার প্রশ্নে যা যা বলছে চিত্র আঁকি। এই ম্যাথগুলো করার জন্য অবশ্যই চিত্র আঁকতে হবে, নাহলে তুমি বুঝবাই না কি চাইছে। ধরো এই যে একটা বিন্দু পি -3,1, এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত দুইটা স্পর্শক পি কিউ এবং পি আর। ধরো এই যে একটা স্পর্শক পি কিউ, এই যে একটা স্পর্শক পি আর। দেখো ধরো এই যে একটা পি কিউ স্পর্শক আর এটা হচ্ছে পি আর স্পর্শক। তোমাকে বলেছে স্পর্শবিন্দু একটা কিউ একটা আর, দেখছো এই যে একটা স্পর্শবিন্দু কিউ একটা আর। তোমাকে বলছে কিউ আর জাটি, এই যে কিউ আর যা, এবার কিউ এবং আর যোগ করো, এই যে তুমি কিউ এবং আর এই দুটা বিন্দু যোগ করো, তাহলে এটা একটা বৃত্তের যা হবে। এখন বলছে এই যা বৃত্তের কেন্দ্রে 2θ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র আমরা চিহ্নিত করি, ধরো এই যে বৃত্তের কেন্দ্র। তোমাকে বলছে এই যা বৃত্তের কেন্দ্রে, এই যে কেন্দ্রে, এই যে এই বৃত্তের কেন্দ্রে এই যা, দেখো এই যা এর একটা বিন্দু হচ্ছে কিউ, একটা বিন্দু হচ্ছে আর। তো এই যে এই বৃত্তের কিউ আর যা বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত? খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই যে দেখো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 2θ। কথা বুঝছো? এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 2θ। তোমাকে বলছে এবার থিটা বের করো। তুমি চিন্তা করো যে প্রশ্নে চাইছে শুধু থিটা, বলো এই অ্যাঙ্গেলটা 2θ, আগে বুঝছো কে কে? বলো এই যে আগে বলো কে কে বুঝছো? দেখো ছোট্ট বন্ধুরা শোনো, এই যে কিউ এবং আর এটা যা, এই যা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করে কোন অ্যাঙ্গেলটা? এই যে এই অ্যাঙ্গেলটা। দেখো ধরো এই যে যা, তুমি এই যা এর সাথে কেন্দ্রটা যোগ করবা, কিউ এর সাথে কেন্দ্র যোগ করবা। ধরো কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্রের স্থানাঙ্ক কত? 3,4, কেন্দ্রের স্থানাঙ্ক 3,4। আর ব্যাসার্ধ কত? ধরো কেন্দ্র ব্যাসার্ধ বাইর করে রাখি, ব্যাসার্ধ রুট ওভার অফ 3 কেস হলে 9, 4 কেস হলে 16, 16 মাইনাস হচ্ছে প্লাস 16, তাহলে 16 16 32। দেখো 16, এই যে এটা হচ্ছে 3 কেস হলে 9, 16 16 9 25, 25 আর মাইনাস প্লাস হলে 41, রুট ওভার 41। তাহলে এই যে ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার 41। দেখো ব্যাসার্ধ রুট ওভার 41। আচ্ছা এবার আমাকে বলো, তোমাকে বলছে এই যা কেন্দ্রে উৎপন্ন করে 2θ কোণ, রাইট? এইবার সিমিলার কনসেপ্ট দেখো, তুমি যদি এইটা যোগ করো, তাহলে মনে আছে তোমার একটু আগে বলছিলাম যেহেতু উপরের ত্রিভুজটা নিচে ত্রিভুজটা সর্বসম হবে, এই জন্য এই দুইটা অ্যাঙ্গেল ছিল সমান। ঠিক একইভাবে এখানেও এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। আগে আগে বুঝছো? একটু শোনো, খালি শোনো। দেখো যেহেতু উপরে ত্রিভুজটা এবং নিচে ত্রিভুজটা সর্বসম, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা এই পুরো অ্যাঙ্গেলটা 2θ হইলে এতটুকু হবে থিটা, আবার নিচের টুকু হবে থিটা। কে কে বুঝছো বলো একটু? কে কে বুঝছো একটু বলো ছোট্ট বন্ধুরা? টোটাল কেন্দ্রে উৎপন্ন কোণ, এই যে কিউ আর যা এর টোটাল কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 2θ। তাহলে যেহেতু উপরে ত্রিভুজটা আর নিচে ত্রিভুজটা সর্বসম, আমরা 9 পড়ে আসছি, এই যে পি ও কিউ এবং পি ও আর উপরের ত্রিভুজটা নিচে ত্রিভুজটা সর্বসম, তাহলে এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান হবে। তাহলে আমি যদি জাস্ট এখানে একটা অ্যাঙ্গেল, এই যে ধরো এটা বাইর করতে পারি, দেখো ওয়েট,
এই যে এই কোণটা থিটা, এটার সাপেক্ষে tan থিটার মান বের করতে পারলেই হবে। এখন আমাকে বলো, এটাও তো সমকোণী ত্রিভুজ, এই যে এখানে সমকোণ, স্পর্শক এবং ব্যাসার্ধ রেখা এরা পরস্পর কি লম্ব। তাহলে আমাকে বলো তো tan থিটা কি হবে, এখান থেকে আলাদা করে আমার থিটা লাগবেই না, আমি ডিরেক্ট tan থিটা বের করে ফেলো। দেখো টেরা লম্বাভূত, টেরা লম্বাভূত, এই থিটা কোণের সাপেক্ষে লম্ব হবে পি কিউ। দেখো তুমি যেই কোণের সাপেক্ষে বের করতেছো তার অপোজিট বাহুটাকে বলে লম্ব, তো লম্ব হবে পি কিউ। আর ভূমি হবে কোনটা, ভূমি হবে এই যে ও কিউ। শেষ। আগে বলে একটু কে কে বুঝছো দেখো ভাইয়ারা, সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, এটা অতিভুজ। আর তুমি যেই কোণের সাপেক্ষে বের করতেছো তার বিপরীত বাহুকে বলে লম্ব এবং সংলগ্ন বাহুকে বলে ভূমি। তাহলে এখানে ও কিউ, দেখো ও কিউ তো বাইর করাই আছে ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে ও কিউ, দেখো ও কিউ কত, ও কিউ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ √41। শুধুমাত্র পি কিউ বাইর করতে পারলেই কাজ শেষ। কে কে বুঝছো? তো পি কিউ কি জিনিস, পি কিউ তো আবার একই জিনিস, এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তো স্পর্শকের দৈর্ঘ্য কেমন বের করবা, নিচে √12, দেখো √12 এই বিন্দু দিয়ে এই বৃত্তের বাম পক্ষকে সিদ্ধ করে দেবা। √12 এক্স এর জায়গায় বসবে -3, তাহলে স্কয়ার করে 9 প্লাস ওয়াই জায়গায় 1, 1 কে স্কয়ার একই হয়। তারপরে মাইনাস মানে প্লাস, এক্স এর জায়গায় -3 মাইনাস মানে প্লাস 18, তারপর ওয়াই এর জায়গায় 1 -8, তারপর -16 কত 2, তাহলে পি কিউ এর মান হচ্ছে সুন্দর মতো 2। তাহলে বসাই দাও, তাহলে tan থিটা পি কিউ কত 2, আর ও কিউ কত, ও কিউ হচ্ছে √41, ও কিউ হচ্ছে √41। শেষ। বলো তো কে কে বুঝছো এই চমৎকার ম্যাথটা? এইরকম কনসেপচুয়াল ম্যাথ অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, একাডেমিকে অত বেশি আসে না। তোমরা দেখবা ছোট্ট বন্ধুরা, বৃত্তের 4.2 থেকে বোর্ডে আসা টাইপগুলো সব 8 নাম্বার ক্লাসে শেষ হয়ে গেছে। তোমরা কি দেখছো, একবার বই উল্টায় দেখছো? আমাদের সাইকেলের বই যাদের কাছে আছে, কিংবা যেই রেটারের বই কিনছো, অসীম কুমার শাহ স্যারের বই কিংবা কেতাবুদ্দিন স্যারের বই বা এসইউ আহমেদ বা রূপতী প্রকাশনী বা সিস্টেক, যেই বই কিনছো ভাইয়া, বৃত্তের বোর্ডের প্রিপারেশন কিন্তু 8 নাম্বার ক্লাসেই শেষ। তুমি যদি জিজ্ঞেস করো ভাইয়া বৃত্ত অধ্যায়ের বোর্ডের মানে এইচএসসি প্রিপারেশনের জন্য লেকচার 9 আর 10 লাগবে কিনা, আমি বলবো না করলেও সমস্যা নাই, কারণ 8 নাম্বার ক্লাস পর্যন্ত যা যা পড়াইছি এর বাইরে বোর্ড পরীক্ষায় কিছু আসে না। তো লেকচার 9 আর 10 যা পড়াবো এগুলো সব অ্যাডমিশনের জন্য লাগবে। আজকে ক্লাসে যা পড়াচ্ছি সব অ্যাডমিশনের জন্য লাগবে, এবং মেগা এক্সামের আগে আরেকটা ক্লাস নিব, ওখানেও আরো কিছু স্পেশাল ম্যাথ দেখাবো যেগুলো একাডেমিকে লাগবে না। এই বুঝছো, এগুলো তোমরা ভয় পাও না, এগুলো একাডেমিকে লাগবে না, একাডেমিকে এগুলা লাগবে না। এবার এই সেম টাইপের আরেকটা ম্যাথ দেখো, একটু শোনো। মাঝে মধ্যে পরীক্ষায় বলে কি জানো, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে, দেখো এই যে পি কিউ ও আর, ধরো এই যে এই চতুর্ভুজটা ধরো, এই চতুর্ভুজের ক্ষেত্রফল। তোমরা কি একটা জিনিস বুঝতেছো, এই ক্ষেত্রফলটা হবে এই উপরে ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ। দেখো এই পুরা চতুর্ভুজটা এই দুইটা ত্রিভুজের সমান না, এই উপরে ত্রিভুজ নিচের ত্রিভুজ। তো আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দিই তাহলে হবে না। দেখো ধরো পরীক্ষায় চাইলো এই যে চতুর্ভুজটা, এই যে চতুর্ভুজটা এটার ক্ষেত্রফল, তুমি কি করবা, তুমি শুধুমাত্র ধরো উপরে ত্রিভুজটা যে পি ও কিউ, এটার ক্ষেত্রফল বের করবা। কেমনে বের করবা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তারপর সেটাকে 2 দিয়ে গুণ করে দিবা। শেষ। এই যে দেখো এরকম আরেকটা ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রশ্নটা পড়ো, দেখো ওটি এবং ওএস মূলবিন্দু হতে এই বৃত্তের দুইটা স্পর্শক, সি বৃত্তটির কেন্দ্র, ওটিসিএস এই চতুর্ভুজের ক্ষেত্রফল। এই যে আগের ম্যাথটাই খালি চতুর্ভুজের ক্ষেত্রফল চাইছি। দেখো এখানে কিন্তু ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, দেখো ওটি ওএস মূল বিন্দু হতে এই বৃত্তে দুইটা স্পর্শক, তাহলে অবশ্যই ও বিন্দু মূল বিন্দু। দেখো আমি তোমাকে চিত্র রেখে দেখাই, তোমরা প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো। ধরো এই যে বৃত্তটা, তোমাকে বলছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে সি, এই বৃত্তের কেন্দ্র কত সি। ধরো এই যে এটা হচ্ছে মূল বিন্দু ও বিন্দু, ও মূল বিন্দু, ওটি আর ওএস দুইটা স্পর্শক, এই যে ওটি একটা স্পর্শক আর ওটি আর ওএস, ধরো এই যে এটা ওটি, ধরো এটা ওএস স্পর্শক, সি হচ্ছে কেন্দ্র। তোমাকে বলছে ওটি সিএস, এই যে ওটি, এই যে সি, এই যে এস, এই চতুর্ভুজের ক্ষেত্রফল। প্রশ্ন বুঝছো, একদম সেম প্রশ্ন না?
তোমাকে বলেছে OTCS এই চতুর্ভুজের ক্ষেত্রফল। প্রশ্ন বুঝছো তো? এই যে OTCS এই চতুর্ভুজের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা কেমনে বের করবো? আমি এইখানে ও আর সি যোগ করব, তাহলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে উপরের ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা এরা সর্বসম, সমান সমান। তাইলে টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল হবে, লেখো টোটাল, এই যে লিখবে টোটাল এই চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইনটু ধরো OCT এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল। কথা বুঝছো? ধরো আমি উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দিলাম। এখন আমাকে বলো, এখানে তো এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইনটু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো দেখো সমকোণের বিপরীত পাবো, এটা হচ্ছে অতিভুজ, আর বাকি দুইটা, এই দুটার মধ্যে একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি। তাহলে ধরো সিটি ইনটু ওটি, শেষ। হাফ ইনটু ধরো ওটি ইনটু সিটি, শেষ। এখন বলো সিটি মানে কি? সিটি মানে তো ব্যাসার্ধ, সিটি মানে বৃত্তের ব্যাসার্ধ, আর ওটি মানে স্পর্শকের দৈর্ঘ্য, শেষ। পারবা না? এই ওটি আর সিটি এর মান বের করতে পারবা না? বলো, আমি উত্তর লিখে দেবো নে, ক্লাস শেষে উত্তর লিখে দেবো নে, কে কে পারবা বলো। দেখো OCT উপরে ত্রিভুজটা বাইর করে 2 দিয়ে গুণ করে দিলেই তো হচ্ছে টোটাল, এই 2 দিয়ে কাটা চলে যাবে। ওটি দেখো, ওটি হচ্ছে এই যে মূল বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শক, বাইর করে দাও, বাইর করে ফেলি, চলো বাইর করে ফেলি। ওটি বলো, ওটি কত হবে? মূল বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শক রুট ওভার, এটাও 0 এটাও 0 এটাও 0, রুট ওভার 12। ওটি হবে রুট ওভার 12, 12 মানে 3 4 12, 4 3 12, তাহলে 2√3। আর এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আছে দেখো, ব্যাসার্ধ কত আসে, কেন্দ্র কত, যদিও অনেক কেন্দ্র লাগবে না, কেন্দ্র হচ্ছে 2,3। তাহলে 2 কেস করলে 4 4 আর 9, 4 9 13, 13 মাইনাস 12 1, 1 কে আবার গুণ করলে 1। তাহলে দেখো 2 2 কাটা, ওটি হচ্ছে 2√3 আর সিটি হচ্ছে 1, তাহলে উত্তর 2√3 বর্গ একক। যেহেতু এর ক্ষেত্রফল অবশ্যই বর্গ একক দিতে হবে। বলো তো সবাই বুঝছো কিনা? খুবই চমৎকার না ম্যাথটা? বলো, এই ম্যাথটা খুবই খুবই সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ না? ভর্তি পরীক্ষায় আসার মতো ম্যাথ। যে বুঝবে তার কাছে খুবই সহজ, আর যে প্রশ্ন বুঝবে না, যে কনসেপ্ট জানে না, তার কাছে কিন্তু খুবই কঠিন। মানে এই ম্যাথটা একই সাথে খুবই সহজ, খুবই কঠিন। যে জানে, যে জানে তার কাছে খুবই সহজ, যে জানে না তার কাছে খুবই কঠিন। হ্যাঁ, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এইবার বুয়েট 21-22 একটা ম্যাথ আসছিল বুয়েট ভর্তি পরীক্ষায়, যেটার কনসেপ্ট আমাদের একাডেমিক সিলেবাসে নাই। মাঝে মধ্যে শোনো, বুয়েট ভর্তি পরীক্ষায় রিটেন প্রশ্ন থাকে 40টা। তো তোমার যদি বুয়েটে ফার্স্ট হওয়ার ইচ্ছা থাকে, 36-37টা কারেক্ট করতে পারলেই ফার্স্ট হয়ে যেতে পারো, বা টপ 10-এ চলে আসবে। তো এই 40টা প্রশ্নের মধ্যে একটা দুইটা ম্যাথ মাঝে মধ্যে আউট অফ সিলেবাস চলে আসে। তো 2021 সালে বৃত্ত থেকে একটা ম্যাথ আউট অফ সিলেবাস চলে আসছে, এটা আমাদের সিলেবাসে নাই। তো দেখো প্রশ্নটা পড়ো, তোমরা জেনে রাখো, যেহেতু এই ম্যাথটা একবার বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে আউট অফ সিলেবাস, তো পরে যদি আবার এই টাইপের রিপিট হয় তাহলে তুমি যেতে পারো। এটা 2021 সালে এই ম্যাথটা বুয়েটে যতজন পরীক্ষা দিয়েছে কেউই সলভ করতে পারে নাই, বুয়েটে যে ফার্স্ট হয়েছে সেও পারে নাই। তো তোমার এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তবে যেহেতু এটা একবার চলে আসছে, পরের বার আবার আসতে যেতে পারো, এই ব্যবস্থাটা করে দিচ্ছি। প্রশ্নটা পড়ো, তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, সরি, তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে এবং এদের একটি সাধারণ স্পর্শক আছে। মানে তিনটা বৃত্ত একটা এটাকে স্পর্শ করে এবং এদের একটা সাধারণ স্পর্শক আছে। বড় বৃত্তটার ব্যাসার্ধ 4, মাঝারি বৃত্তটার ব্যাসার্ধ 2, ছোট বৃত্তটার ব্যাসার্ধ বাইর করো। আচ্ছা আমাকে বলো তো, তিনটা বৃত্ত যদি একটা এটাকে স্পর্শ করে, এটা কি অন্তঃস্পর্শ সম্ভব নাকি বহিঃস্পর্শ? বলো, তিনটা বৃত্ত যদি একটা এটাকে স্পর্শ করে, এটা জীবনেও অন্তঃস্পর্শ হইতে পারবে? পারবে না। তিনটা বৃত্ত একটা এটাকে স্পর্শ করলে অবশ্যই বহিঃস্পর্শ হবে। কিরকম? আগে দেখো, আগের চিত্রটা দেখো, একটা বড় বৃত্ত, একটা মাঝারি বৃত্ত, টাচ কর, একটা বড় বৃত্ত, ধরো এই যে টাচ করছে, ধরো একটা বড় বৃত্ত, একটা মাঝারি বৃত্ত, একটা ছোট বৃত্ত, ধরো এই যে ছোট বৃত্তটা ধরো এখানে, এই যে টাচ করাই,
এই যে দেখছো, দেখো তিনটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, কথা বুঝছো? একটা বড় বৃত্ত, একটা মাঝারি বৃত্ত, একটা ছোট বৃত্ত। তো এটার ব্যাসার্ধ দেওয়া আছে, ধরো ওয়েট, তোমাকে বলছে তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে এবং এদের একটি সাধারণ স্পর্শক আছে। ধরো সাধারণ স্পর্শক এই যে এরকম, ওয়েট, ধরো এই যে একটা সাধারণ স্পর্শক, এই যে দেখো, ওয়েট আঁকাইতেছি, তিনটাকে স্পর্শ করে। ওয়েট ওয়েট, কে কে বুঝছো বলো? এই যে আর একটু ছোট হবে, এই চিত্র দেখে বুঝতেছো? এই যে দেখো, এই বৃত্তকে এই বিন্দুতে স্পর্শ করছে, এই বৃত্তকে এই বিন্দুতে স্পর্শ করছে, এই বৃত্তকে এই বিন্দুতে স্পর্শ করছে। একটু নিচে নামবে, অসুবিধা নেই, চিত্র দেখে বোঝা গেলে হলো, একদম টাচ করাইতে হবে এরকম না। হ্যাঁ, ধরো প্রথম বৃত্তকে এই স্পর্শকটা স্পর্শ করছে ধরো এ বিন্দুতে, দ্বিতীয় বৃত্তকে স্পর্শ করছে ধরো এই বৃত্তকে স্পর্শ করছে বি বিন্দুতে, আর এই বৃত্তকে স্পর্শ করছে ধরো সি বিন্দুতে। তো তোমাকে বলছে ছোট বৃত্তটার ব্যাসার্ধ বাইর করো, এই যে এই বৃত্তের ব্যাসার্ধ। ওয়েট, ধরো প্রশ্নটা বুঝছো? ধরো এই বৃত্তের ব্যাসার্ধ, ধরো এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বড় বৃত্ত, আগে প্রশ্নটা বোঝো কি বলছে, অসুবিধা নেই, পারবা তুমি, ম্যাথ পারবা, আগে বোঝো। দেখো এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 একক, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ কত দেখো? মাঝারি বৃত্তের ব্যাসার্ধ বলছে 2 একক, এই যে এটা, এটা হচ্ছে 2 একক। তোমাকে বলছে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? শেষ। আগে বলো প্রশ্ন বুঝছো কিনা, ম্যাথ বোঝা লাগবে না, মানে কি চাইছে এটা বুঝছো কিনা আগে বলো। ঠিক আছে, আগে বলো প্রশ্ন বুঝছো? সবাই বলতেছে 1, এই 1 কেমনে বের করছো? আগে বলো তো প্রশ্নে কি দেওয়া আছে, এটাকে কে বুঝছো? তোমাকে বলছে তিনটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, আগে চিত্রটা কেমনে আঁকাইতে হবে এটা বুঝছো? এদের একটা সাধারণ স্পর্শক আছে, দেখো একটা সাধারণ স্পর্শক, মানে এই যে এসি, এসি হচ্ছে সাধারণ স্পর্শক। এই স্পর্শকটা প্রথম বৃত্তকেও স্পর্শ করছে, মানে বড় বৃত্তকেও স্পর্শ করছে, মাঝারি বৃত্তকেও স্পর্শ করছে, এই ছোট বৃত্তকেও স্পর্শ করছে। ঠিক আছে, এবার একটা কনসেপ্টটা আগে চলো দেখি, এইবার আগে কনসেপ্ট শিখি পরে ম্যাথ। দেখো এটা তোমার লেখা লাগবে না, তুমি খালি দেখো, তুমি খালি দেখতে থাকো। ধরো দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, ধরো দুইটা বৃত্ত পরস্পরকে কি করছে? বহিঃস্পর্শ করছে, তাহলে এদের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বাইর করার সূত্রটা কি দেখো, এই জিনিসটা লাগবে। ধরো দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, এটা এ, এটা বি। ধরো এটার কেন্দ্র হচ্ছে এইটা, এটার কেন্দ্র এইটা, ধরো কেন্দ্র দুটো যোগ করলাম। ধরো প্রথম বৃত্তের ব্যাসার্ধ, তোমার বোঝা লাগবে না, দেখাও লাগবে না, খালি লেখাও লাগবে, খালি দেখতে থাকো। ধরো প্রথম বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের এ, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের বি, খালি দেখতে থাকো। আমার দরকার হচ্ছে এ বি এর দৈর্ঘ্যটা। ওয়েট, আমি এখান থেকে কি বের করবো? আমি এখান থেকে কি বের করবো? দুইটা বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে তাদের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, বুঝছো? সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এ বি এর মান আমরা বের করবো। কেমনে বের করবো? দেখো তুমি ও এ যোগ করে, এটা লম্ব হবে, কারণ কেন্দ্র থেকে স্পর্শকের উপর দেখো ব্যাসার্ধ রেখা, কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ রেখা কি হয়? লম্ব হয়, এটা লম্ব রেখা, এটাও লম্ব হবে। দেখো এগুলো সব লম্ব রেখা, হ্যাঁ এটা লম্ব রেখা। এইবার আমি যদি এইখানে এটা যোগ করি, তাহলে আমাকে বলো যেহেতু এখানে সবগুলাই লম্ব, তাইলে এ বি আর এতটুকু, এই দুটো সমান। ধরো এই যে একটু, ধরো এটার নাম কি দিলাম? ধরো এটার নাম দিলাম ডি। এই দুটো সমান হবে, তোমরা কি আমার সাথে একমত যে এখানে ডি আর এ বি সমান? বলো তো ডি আর এ বি সমান, আগে বলো এটার সাথে তোমরা একমত? এগুলো কিন্তু লম্ব, এটা আয়তক্ষেত্র হবে। দেখো যেহেতু লম্ব আঁকাইছি, এগুলো যেহেতু লম্ব, তাহলে এটা হবে আয়তক্ষেত্র, তাহলে এই ডি আর এ বি সমান হবে, ডি আর এ বি সমান। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার তোমরা একটু ছোট্ট বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। ধরো এই পুরাটা কি? এই বড় বৃত্তের ব্যাসার্ধ একটু দেখো তো, এই পুরাটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ এ, আর এতটুকু কি? ছোট বৃত্তের ব্যাসার্ধ বি। তাহলে এতটুকু যদি বি হয়, দেখো আমি ধরছিলাম কি বড় বৃত্তের ব্যাসার্ধ এ, ছোট বৃত্তের ব্যাসার্ধ বি, তাহলে ব্যাসার্ধ তো সব দিকেই সমান, তাই না? তাহলে এই দিকে ব্যাসার্ধ এ হইলে এখানে এটাও ব্যাসার্ধ হবে এ,
এখানে ব্যাসার্ধ বি হলে এটাও বি, তাহলে আমাকে বলো এটা যদি বি হয় এটাও বি, তাইলে আমাকে বলো তো এতটুকুর মান কত? এই যে এতটুকু, এতটুকু বলো, এতটুকু বলো বলো বলো, এই যে এতটুকু বলো বলো। দেখো এই পুরাটা হচ্ছে এ, এতটুকু বি হইলে এইটাও বি, এই বুঝতেছো? এই যে এটুকু বি, এতটুকু হবে এ মাইনাস বি, এতটুকু হবে কি এ মাইনাস বি। দেখো এতটুকু, এই যে ভালো মতো বোঝো ছোট্ট বন্ধুরা, এই পুরোটা হচ্ছে এ, এতটুকু বি হইলে এতটুকু বি, তাহলে টোটালটা এ, এতটুকু বি, তাহলে এতটুকু এ মাইনাস বি। তাহলে এইবার এটা তো একটা সমকোণী ত্রিভুজ, দেখো এই যে এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ কি যে এটা তো লম্ব, এটা তো লম্ব, তাহলে এইটার একটা সমান্তরাল, তাহলে এটা কি লম্বই হবে। তাহলে বলো এখান থেকে আমি ডি সমান কি লিখতে পারি বলো? ডি সমান লিখতে পারি রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস এটা স্কয়ার। পিথাগোরাস সাহেবকে কল দাও, পিথাগোরাস সাহেবকে কল দাও। দেখো এই যে ডি, ডি মানে এবি, এবি যে কথা এই ডি একই কথা, এই যে এতটুকু। তাহলে আমি এখানে দাঁড়াও, আমি তোমাকে এইভাবে লিখে দেখাই। দেখো এই যে এখানে তো সমকোণ হচ্ছে এইটা, দেখো এই কোণটা হচ্ছে সমকোণ, এই যে এই অ্যাঙ্গেলটা। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এ প্লাস বি, যে এতটুকু অতিভুজ হচ্ছে এ প্লাস, ধরো আমি নামকরণ করি, ধরো ও, এটা ধরো যে সি, এটা ধরো ডি। তাহলে অতিভুজ স্কয়ার ওসি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে দেখো ওসি স্কয়ার, ওসি মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সমান ওডি স্কয়ার, ওডি ওডি হচ্ছে এ মাইনাস বি প্লাস সিডি স্কয়ার, সিডি মানে হচ্ছে যে ছোট হাতের ডি মানে এ বি, লেখো ছোট হাতের ডি মানে ডি স্কয়ার। তাহলে বলো ডি স্কয়ার সমান কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো এটা সূত্র পড়ে গেছে না, এটা 4ab এর সূত্র, 4ab। তাহলে ডি সমান কি হবে? ডি তো দৈর্ঘ্য, প্লাস মাইনাসের দরকার নাই, বর্গমূল করো, প্লাস মাইনাস দিতে হবে না, কারণ ডি হচ্ছে দৈর্ঘ্য, 2 রুট ওভার অফ এবি। আগে বলে একটু কেমনে আসছে কে কে বুঝছো? না বুঝলেও সমস্যা নাই, আমি তোমাকে দেখাইলাম কেমনে আসছে, না বুঝলেও সমস্যা নাই। এইবার তুমি মনে রাখো যে এই যে দুইটা বৃত্ত, একটার ব্যাসার্ধ ছিল এ আর একটার ব্যাসার্ধ বি, এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য দেখো, বৃত্তদ্বয়ের বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এ বি সমান কি আসছে 2 রুট ওভার অফ বৃত্ত দুইটার ব্যাসার্ধদ্বয়ের গুণফল না? বলো বৃত্তদ্বয়ের ব্যাসার্ধদ্বয়ের গুণফল, একটু আগে মুখস্থ করো, শেষ। তোমার এই প্রমাণ না বুঝলেও হবে, খালি এই সূত্রটা মুখস্থ রাখলে হবে। বলো কে কে বুঝছো? ভাইয়া একটু শোনো, আমার কথা শোনো, একটু শোনো, এটা জাস্ট এই জিনিসটা মনে রাখলে হবে। দুইটা বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে তাদের যে সাধারণ স্পর্শক থাকে সেই সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 2 রুট ওভার অফ দুইটা ব্যাসার্ধের গুণফল। আগে বলো এটার প্রমাণ পরীক্ষায় লাগবে না, শুধু এই সূত্রটা মুখস্থ রাখা লাগবে। একটু দেখো তো ভাইয়ারা মনে থাকতে পারবে কিনা। প্রমাণ পরীক্ষায় লাগবে না, শুধু সূত্রটা মুখস্থ করতে হবে। বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে 2 রুট ওভার অফ দুইটা বৃত্তের ব্যাসার্ধের গুণফল। বুঝছো কথা? হ্যাঁ বুঝছো? আচ্ছা ঠিক আছে। এইবার দেখো আগে আমাকে বলো, ধরো ধরো আমাকে বাইর করতে বলছে ছোট বৃত্তটা ব্যাসার্ধ, ধরো তুমি ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরো যে আর। তাহলে এবার আমাকে আগে বলো, আমি কি এনে বলতে পারি এ বি প্লাস বিসি সমান এসি? বলো আমাকে বলতে পারি যে এ বি প্লাস বিসি সমান এসি? বলো অসুবিধা আছে? এ বি প্লাস বিসি সমান এসি বলো, দেখো অসুবিধা আছে? এ বি প্লাস বিসি সমান এসি, তাহলে আমাকে আগে বলো এসি, এসি মানে কি? এসি মানে হচ্ছে এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে কত হবে এসি? সূত্র কি 2 রুট ওভার অফ এই যে এসি, এই যে দেখো এসি এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 2 রুট ওভার অফ এই দুইটার ব্যাসার্ধের গুণফল 4 দুগুণে 8, এভাবে লিখে নেবে 4 × 2, এভাবে লিখা আপাতত। এবার তো এবি, এবি মানে কি? এবি মানে হচ্ছে এই দুইটা বৃত্তের, এই যে এই বৃত্ত আর এই বৃত্ত, এই দুইটার সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে
টু রুট ওভার অফ এটার ব্যাসার্ধ 4, এটার ব্যাসার্ধ r, এই দুটার গুণফল প্লাস বিসি। বিসি মানে হচ্ছে এই বৃত্ত আর এই বৃত্তের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, টু রুট ওভার অফ এটার ব্যাসার্ধ 2, এটার ব্যাসার্ধ r, এই দুটার গুণফল। শেষ, ম্যাথ শেষ, এক লাইনের ম্যাথ। এইবার এইটা সলভ করলে তো আর এর মান চলে আসবে। কে কে বুঝছো আগে একটু বলো, ম্যাথ শেষ ভাই, বাকিটা ক্যালকুলেশন, বাকিটা খুবই ইজি ক্যালকুলেশন। বলো তো কে কে বুঝছো? ভাইয়া এই সূত্রটা জানলে এই ম্যাথে এক লাইন। কথা হচ্ছে এই সূত্রটা এই ম্যাথ আসার আগে পরীক্ষায় কেউই জানতো না, কেউ পড়ে নাই। এই যে এই সূত্রটা একাডেমিক সিলেবাসে নাই, আমাদের এইচএসসি সিলেবাসে নাই। দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের যে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এইটা আমাদের একাডেমিক সিলেবাসে নাই, কেউ পড়ে নাই, তো পরীক্ষা এটা কেউই পারে নাই। কিন্তু এখন যদি আসে, এখন পারবা কে কে বলো? এবার এটা সলভ করে ফেলো, দেখো সলভ করে ফেলো, সলভ করে ফেলো, দেখো কি আসে। 2 রুট ওভার অফ চাই তুমি 8 ধরে রেখে রাখো, আর এখানে রুট ওভার অফ আর কমন নিয়ে নাও। রুট ওভার অফ আর কমন নিলে এখানে 2 রুট 4, রুট 4 মানে কত? দেখো এখানে রুট ওভারের মধ্যে আর আছে, এখানে রুট ওভারের মধ্যে আর আছে, কমন নিয়ে নিছি। 4 কে রুট করলে 2, 2 দুগুণে 4 প্লাস এখানে 2 রুট 2, তাহলে এটাতে ভাগ করে দাও, তাহলে রুট আর, সরি ভাগ করো, রুট আর হবে এটাকে এটা দিয়ে ভাগ, 2 রুট 8 ডিভাইড বাই 4 প্লাস 2 রুট 2, এটা হচ্ছে রুট ওভার ভারের মান। এবার স্কয়ার করতে হবে, এটাকে স্কয়ার করতে হবে, স্কয়ার করলে আসছে রুট আর বাদ দিয়ে দিলাম, এটা স্কয়ার করে দিচ্ছি, একবারে স্কয়ার করে দিচ্ছি 0.686, এত একক। কে কে বুঝছো? 10 নাম্বার। হ্যাঁ, এই ম্যাথটা যখন পরীক্ষায় আসছে তখন আনকমন ছিল, বাট এখন কি আর আনকমন? বলো তো, এই এখন কি আর আনকমন? এটা তোমার কিন্তু সূত্রটার প্রমাণ লাগতেছে না ভাইয়ারা, তোমার কিন্তু পরীক্ষায় সূত্রটার প্রমাণ লাগতেছে না। তোমার খালি এই জিনিসটা জানলেই হচ্ছে যে দুইটা বৃত্তের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 2 রুট ওভার অফ ব্যাসার্ধের গুণফল, 2 রুট ওভার অফ ব্যাসার্ধের গুণফল। যে এসি, এসি মানে হচ্ছে 2 রুট ওভার অফ এইটা এবং এইটার গুণফল, এবি মানে হচ্ছে 2 রুট ওভার অফ 4 ইনটু আর এর গুণফল, বিসি মানে হচ্ছে 2 রুট ওভার অফ এই 2 এবং আর এর গুণফল। কে কে বুঝছো বলো? সবাই বুঝছো? ভেরি গুড, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন ফাইন। এবার আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষায় আমাদের সময় আসছিল, আমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষায় 15-16, আমি হচ্ছি বুয়েট 2015 ব্যাচ, আমাদের ক্লাস শুরু হয়েছিল 16 সালে, এটাকে বলে 15-16 ব্যাচ। যে পরীক্ষা হয়েছে 15 সালে, যেই বছরে পরীক্ষা হয় ক্লাস তারপরের বছর শুরু হয় সেশন, তো 15-16। তো দেখো এই ম্যাথটা আমাদের সময় বইয়ের ভর্তি পরীক্ষা আসছিল, খুবই চমৎকার একটা ম্যাথ, একটু কনসেপচুয়াল। দেখো 12 একক দৈর্ঘ্য এবং 5 একক প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের একটি কর্ণের দুই পাশে সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট সমান দুটি বৃত্ত রাখলে এই বৃত্ত দুইটার কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত? প্রশ্নটা তোলো ভাইয়া। বৃত্ত অধ্যায়ে বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল টাইপ কিন্তু 8 ক্লাসেই শেষ। 4.2 থেকে বোর্ড পরীক্ষায় টাইপ খুবই কম। 4.2 আমরা শুরু করছি 7 নাম্বার ক্লাসে, 7 নাম্বার লেকচার এবং 8 নাম্বার লেকচার, এই দুইটা ক্লাসে যা পড়াইছি ওইগুলাই বোর্ড পরীক্ষায় আসে, ওর বাইরে কিছু আসে না। লেকচার 9 এবং লেকচার 10 যা পড়াচ্ছি এগুলো সব অ্যাডমিশনের টাইপ, লেকচার 9 যা পড়াচ্ছি সবই অ্যাডমিশনের টাইপ, তবে লেকচার 9 যা যা পড়াচ্ছি এগুলো একাডেমিকে আসার মতো চমৎকার কনসেপচুয়াল ম্যাথ। আর 10 নাম্বার ক্লাসে যা পড়াবো এগুলা অনলি ফর অ্যাডমিশন, ওইটা মেগা এক্সামের আগে নিব, যেই সপ্তাহে মেগা এক্সাম থাকবে নভেম্বরের মাঝামাঝি তখন নিব একটা ক্লাস। এর আগে সবাই 9টা ক্লাস শেষ করুক, বা সরল রেখা যারা পড়ে নাই ওরাও সরল রেখা শেষ করুক, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, ধরো একটা আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্রটা দেখো, তোমাকে বলা আছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12 একক, ধরো এই যে দৈর্ঘ্য 12 একক, প্রস্থ হচ্ছে 5 একক। দেখো এটা 12, এটা 5, তাহলে এটা 12 হলে এটাও 12, এটা 5 হলে এটাও 5, অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে সমান। তোমাকে বলছে এই আয়তক্ষেত্রের একটি কর্ণের দুই পাশে
ধরো এই যে একটা কর্ণ, এই কর্ণটার দুই পাশে, এই পাশে এই পাশে সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট সমান দুইটা বৃত্ত রাখলে তাদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা আমাকে বলো, এই আয়তক্ষেত্রের এই কর্ণের দুই পাশে দুইটা সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট সমান বৃত্ত রাখলে জিনিসটা কেমন হবে? এইরকম হবে না? ধরো এই যে এই পাশেটা হবে এরকম, আর কপি করে নেই, এই পাশেটা হবে এইরকম। এই যে এই যে বলো কে কে বুঝছো, আগে বলো চিত্র কে কে বুঝছো। এটা এগুলো মুইছা দিই আপাতত। আচ্ছা থাকুক থাকুক, লাগবে পাস থাকুক। হ্যাঁ বলো, আগে বলো কে কে বুঝছো, আগে বলো প্রশ্নটা কে কে বুঝছো। তোমার কাছে চাইছে এই বৃত্ত দুইটার কেন্দ্র দুইটার মধ্যে দূরত্ব, এই যে ধরো এইটার কেন্দ্র হচ্ছে পি বিন্দু, ধরো এটার কেন্দ্র হচ্ছে কিউ বিন্দু। আগে বলো প্রশ্ন বুঝছো কিনা, প্রশ্ন বোঝা খুবই জরুরি। তুমি যদি প্রশ্নই না বুঝো তাহলে ম্যাথ করবে কেমন? আগে বলো কে কে বুঝছো। একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য 12 প্রস্থ 5, তার একটা কর্ণের দুই পাশে তুমি দুইটা সমান বৃত্ত এবং সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট, সর্বোচ্চ মানে একদম লেগে থাকবে, এই যে সর্বোচ্চ মানে এই যে একদম ম্যাক্সিমাম, যে এই কর্ণের সাথেও লেগে থাকবে, টাচ করে থাকবে, এই বাহুগুলোর সাথেও টাচ করে থাকবে। ঠিক আছে, প্রশ্ন বুঝছো। এইবার এই ম্যাথটা করার সুবিধার্থে খেয়াল করে দেখো, আমার তো বিন্দুগুলা লাগবে। তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে এই কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব বাইর করার জন্য আমার এই পি বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে। এটা কি বুঝতেছো? অবশ্যই বুঝতেছো। আমার কি দেখো পি বিন্দুর স্থানাঙ্ক লাগবে এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো জিনিসটাকে ইজি করার জন্য আমরা ধরে নিলাম এটা মূল বিন্দু, ধরো আমাদের সুবিধার জন্য, ধরো এটা মূল বিন্দু, ধরো 0,0। আচ্ছা আগে তোমরা একটা জিনিস বলো, এই যে মূল বিন্দু ধরছি, তুমি তো জিজ্ঞেস করতে পারো ভাই আপনি যে মূল বিন্দু ধরতেছেন প্রশ্নে তো মূল বিন্দু বলা নাই, তাহলে আপনি ধরতেছেন কেন? ধরতেছি আমার সুবিধার্থে। তুমি আগে আমাকে বলো, আমি এইটাকে যে বিন্দু ধরি না কেন, এই দুইটা বিন্দু দূরত্ব কি এতে চেঞ্জ হয়ে যাবে? ধরো বলো, এই দুইটা বিন্দু দূরত্ব তুমি ঘুরাও টুরাও যাই করো না কেন, দূরত্ব কি চেঞ্জ হবে? ধরো এই বিন্দুকে তুমি মূল বিন্দু ধরো আর যাই ধরো না কেন, এই দুইটা বিন্দুর যে দূরত্ব, এই দূরত্ব কিন্তু চেঞ্জ হবে না। ধরো তুমি এটাকে ধরে এখানে নিয়ে এসে বললা, বা এখানে নিয়ে গেলা, বা এখানে নিয়ে গেলা, এটা করে স্থানাঙ্ক চেঞ্জ হবে কিন্তু দূরত্ব কিন্তু চেঞ্জ হবে না। বুঝছো? এই দুইটা বিন্দু ধরো এখানে আছে, এখান থেকে ধরে তুমি এখানে নিয়ে এসে বললা, এখানে নিয়ে গেলা, দুইটা দূরত্ব কিন্তু চেঞ্জ হবে না। কাজে তুমি বিন্দুর স্থানাঙ্ক ইচ্ছা মতো ধরতে পারো, কোনো সমস্যা নেই। ধরো এটা 0,0। আচ্ছা বলো তো, ধরলাম এটা 0,0, ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, মানে আমাদের আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি। ধরো এটা 0,0 আর এটা x অক্ষ, এটা y অক্ষ। বলো তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 12,0 না? কারণ x অক্ষে কোটি শূন্য। এই বিন্দুটা কত হবে? 0,5। ভাই এই বিন্দুগুলো আমাদের সুবিধার্থে ধরে নিব। তাহলে বলো তো এই বিন্দুর স্থানাঙ্ক কত, দেখি কয়জন পারে। তুমি ধরে নাও এটা মূল বিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ, আমাদের সুবিধার্থে এটা ধরলে বিন্দুগুলা ইজিলি বের করে যাবে যে এটা x অক্ষের উপর 12,0, এটা y অক্ষের উপর 0,5, আর এই বিন্দুটা কি 12,5। এই দেখো ভুজ হচ্ছে 12, কোটি হচ্ছে 5। তো দেখো শুরুতে আমরা কত সুন্দরভাবে সবগুলা স্থানাঙ্ক পেয়ে গেছি। এইবার আমাকে বলো তো তাইলে এই যে কর্ণটা, এই কর্ণটার সমীকরণ কি হবে? ভাই এই কর্ণটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ভাই এই ম্যাথটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, বুঝতে হবে। দেখো এই কর্ণটা, এই কর্ণের সমীকরণ কি হবে বলো? কর্ণটা, এই কর্ণটা মূল বিন্দুগামী রেখা, মূল বিন্দুগামী রেখার সমীকরণ y = mx, এবং এখানে ঢাল কত? এই যে এই দুটো বিন্দু দেখো ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। দেখো কোটি দ্বয়ের অন্তর 5 - 0 মানে 5, ভুজ দ্বয়ের অন্তর 12 - 0 মানে 5/12। দেখো এই যে কর্ণটা, এই কর্ণটার সমীকরণ এখানে খুবই দরকার। এই কর্ণটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা y = mx, যার ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর 5/0 মানে 5 ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর মানে 12, তাহলে 5/12। তাহলে y = 5/12। দেখো এই যে এই জন্য সরল রেখা পড়া থাকতে হবে, নাহলে কিন্তু এগুলো বুঝবা না। তাহলে দেখো 5x - 12 y = 0। যাদের সরল রেখা পড়া নাই তোমাদের এই 4.2 অনেক কঠিন লাগবে, আর যারা সরল রেখা ভালো মতো পড়া নাই তোমাদের কঠিন লাগবে। কিন্তু আবার বলে নিচ্ছি, সরল রেখা ভালো মতো পড়লে 4.2 অনেক ইজি লাগবে, নাহলে কঠিন লাগবে। আচ্ছা তাহলে এই যে কর্ণটা লিখে রেখে এখানে 5x
মাইনাস 12y সমান 0। আচ্ছা, এইবার একটু ভালো মতো বোঝো। দুইটা বৃত্তের ব্যাসার্ধ তো সমান, কারণ কি দুইটা সমান বৃত্ত, দেখো সমান দুইটা বৃত্ত, তাহলে অবশ্যই দুটো আকৃতি সেম, মানে ব্যাসার্ধ সমান। আমি ধরলাম এই বৃত্তটা ব্যাসার্ধ আর, আমি একটার কেন্দ্র লাগবে, আমার একটার কেন্দ্র ধরলাম এই বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে আমাকে বলো তো, এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আমি আর ধরি, এইটা যদি মূল বিন্দু হয়, তাহলে এই বৃত্তের এই কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে চিন্তা করো তো। আগে বলো এর কেন্দ্রের ভুজ কি হবে, বলো কেন্দ্রের ভুজ। ওয়েট, আমি এখানে একটা লম্ব আঁকি, মনে এটা লাগবে না, তোমাকে বোঝানোর জন্য আঁকাইছি। দেখো, তোমাকে বোঝানোর জন্য, দেখো এটা যদি আর হয় তাহলে এটাও আর। ভাইয়া এই জন্য সরল লেখা স্থানাঙ্ক লাগবে, কিন্তু দেখো এই যে এতটুকু আর হইলে এতটুকু আর, এটা ভুজ। এই যে এখান থেকে এতটুকু, এটা কি হবে, এটাও আর হবে। তো এটা হচ্ছে এই কেন্দ্রের ভুজ। আর কোটি কতটুকু, কোটি হচ্ছে এতটুকু। এখন বলতো এটার মান কত, বলো এটার মান কত। দেখো এইটা আর এইটা সমান, তাই না? এখান থেকে এতটুকু পুরাটা হচ্ছে 5, আর যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ 5, তাহলে এতটুকু এটাও 5 হবে। দেখো মনে এটাও 5, সরি ব্যাসার্ধ আর, যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এটাও আর, এতটুকু আর হইলে এতটুকু আর। ভালো মতো বোঝো, এতটুকু হবে আর কেমনে, দেখো ভাইয়ারা, এইটা হচ্ছে কেন্দ্রের কোটি, তো এইটা আর এইটা এতটুকু সমান, এটা বের করতে পারলে হবে। কেমনে বের করবো, এই পুরাটা হচ্ছে 5, এতটুকু হচ্ছে আর। কেমনে, কারণ এই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আমি আর ধরছি, এতটুকু আর হইলে এতটুকু আর, এটা আর হইলে এটাও আর। তাইলে আমাকে বলো এতটুকুর মান কত, এই যে এতটুকু হবে 5 মাইনাস আর। তাহলে কেন্দ্রের কোটি এই যে এতটুকু 5 মাইনাস আর হলে এটাও 5 মাইনাস আর, তাহলে কেন্দ্রের কোটি 5 মাইনাস আর। ম্যাথ অর্ধেক শেষ। এতটুকু যারা বুঝে ফেলছো, তোমাদের ম্যাথ অর্ধেক শেষ। যে এই যে বৃত্তটা, প্রথম বৃত্তটা, তার কেন্দ্রের স্থানাঙ্ক হবে আর কমা 5 মাইনাস আর। এটা কে কে বুঝছো বলো? এই জিনিসটা যারা বুঝছো, তোমরা এই ম্যাথের বাকি অংশ বুঝতে পারবা। আর এটা যারা বুঝো নাই, তোমরা তো বাকিটা করলেও হবে না, মিলবে না। বুঝছো যে এই যে এই বৃত্তের ব্যাসার্ধ ধরছি আর, তো এটা আর হইলে এই কেন্দ্রের ভুজ হবে আর। আর কোটি হচ্ছে এতটুক, এইটা আর এটা সমান। তো এতটুকু কেন বের করছি, পুরাটা হচ্ছে 5, আর এতটুকু হবে বৃত্তের ব্যাসার্ধ সমান। এই যে এটা ব্যাসার্ধ হইলে এইটাও ব্যাসার্ধ, এই যে এটা তুমি চিন্তা করো, এখানে ডটেড লাইন আছে ধরো, এই যে এরকম, এটাও ব্যাসার্ধ, এটা আর হলে এটাও আর, এটা আঁকা লাগবে না। তাহলে এতটুকু আর, এটা হবে টোটাল 5 থেকে আর বিয়োগ 5 মাইনাস আর। শেষ। এইবার ম্যাথ শেষ। কেমনে করব, দেখো আমরা কি বলতে পারি বলো, কেন্দ্র থেকে এই যে স্পর্শক, এটা কিন্তু স্পর্শক, এই রেখাটা কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, দেখো কেন্দ্র থেকে স্পর্শক এই রেখা, এই যে কর্ণটা, এই কর্ণটা কিন্তু এই বৃত্তের স্পর্শক। আমরা কি বলতে পারি বলো, যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। বলো, ম্যাথ শেষ। বলো, বলতে পারি ভাই। এই ম্যাথটা বড় হবে, এই ম্যাথটা ত্রিকোণমিতির সূত্র দিয়ে আরো সহজে করা যায়, তবে ত্রিকোণমিতি তোমরা এখনো পড়ো নাই, এই জন্য ওইভাবে করাইলে বুঝবা না। ত্রিকোণমিতির সূত্র দিয়ে আরো সহজে করা যায়, আপাতত বৃত্ত দিয়ে করে দিচ্ছি। বৃত্ত দিয়ে কেমনে করতে হয়, বৃত্তের কনসেপ্ট দিয়ে কেমনে করতে হয় দেখো, পরে যখন ত্রিকোণমিতি অধ্যায় পড়াবো, যখন তোমাদেরকে ত্রিকোণমিতি অধ্যায়ের 7.7 পড়াবো, একদম লাস্টে ত্রিকোণমিতি অধ্যায়ের লাস্ট ক্লাসে এই ম্যাথটা ত্রিকোণমিতি দিয়েও করা শেখাবো। আচ্ছা, এখন দেখো আমরা কি লিখতে পারি, এই যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান, ব্যাসার্ধের সমান। দেখো কার সমান, ব্যাসার্ধের সমান। তাহলে নিচে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব নিচে কি হবে, নিচে হবে রুট ওভার অফ এক্স এর শক স্কয়ার প্লাস ওয়াই এর শক স্কয়ার। এক্স এর শক 5 কে স্কয়ার করলে 25 প্লাস ওয়াই এর শক -12 কে স্কয়ার করলে 144। আর উপরে কি হবে, এই বিন্দু দিয়ে এই রেখার সমীকরণকে সিদ্ধ করব। এক্স এর জায়গায় বসবে আর, এক্স এর জায়গায় বসবে আর 5 আর -12 ইনটু ওয়াই এর জায়গায় বসবে 5 মাইনাস আর। বলো তো এই লাইনটা কে কে বুঝছো? ভয় পায়ো না, দেখতে থাকো। এই দুইটা ম্যাথ, এই ম্যাথটা আর এই ম্যাথটা যেইবার বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে নাই, তবে ত্রিকোণমিতি দিয়ে এটা ইজিলি করা যায়।
তো তুমি না বুঝলেও অসুবিধা নেই, খালি শিখে রাখো যে দেখো কেমনে কেমনে চিন্তা করতে হয়। তো দেখো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। এখান থেকে আর এর মান বের করে ফেলো। কেমনে? দেখো নিচে দেখো 144 আর 25 169, 169 কে বর্গ করলে 13, মডুলাস তুলে দেই, ডান পাশে প্লাস মাইনাস দেই, তুমি বর্গ করেও করতে পারবা, তবে এটা মডুলাস তুলে দিয়ে নরমালি করা ইজি। 5 আর মাইনাস 5 12 60, আর এখানে কত মাইনাস মাইনাস মানে প্লাস 12 আর। তো দেখো 5 আর মাইনাসে মাইনাসে প্লাস 12 আর, তাহলে 17 আর, 12 আর 5 17, মাইনাস 5 12 60। এবার ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করো, গুণ করে দাও, প্লাস মাইনাস 13 আর ইকুয়াল টু প্লাস মাইনাস 13 আর, প্লাস নিয়ে একবার করো মাইনাস নিয়ে একবার করো, প্লাস মাইনাস 13 আর, দুইটা আর এর মান বার করবো, বলো দুইটা আর এর মান বলো তো কত কত আসে। দেখো যদি আমি এখানে প্লাস নেই 17 থেকে 13 গেলে কত থাকে 4 60, 4 15 60, আর এর মান আসবে 15। যদি আমি এখানে মাইনাস নেই তাহলে মাইনাস 13 আর 17 30 ইকুয়াল টু 60, তাহলে আর এর মান 2, 60 কে 30 করলে 2। এখন আমাকে বলো আর এর মান কি দুইটা নেওয়া যাবে? একটু চিত্রটা দেখো ভাই, তুমি একবার প্লাস নাও একবার মাইনাস নাও, প্লাস নিয়ে আসবে 15 আর এর মান, মাইনাস নিয়ে আসবে 2। আচ্ছা আমাকে বলো এখানে সর্বোচ্চ দৈর্ঘ্যটা হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 5, এই দৈর্ঘ্য 12 প্রস্থ 5 এই আয়তক্ষেত্রের মধ্যে 15 একক ব্যাসার্ধের বৃত্ত জীবনে হইতে পারবে বলো? যেই আয়তক্ষেত্রের একটা কর্ণের দুই পাশে দুইটা বৃত্ত বসাবো, সেখানে 15 একক ব্যাসার্ধের বৃত্ত জীবনে আটানো যাবে না। বুঝতেছো? 12 আর 5 এই আয়তক্ষেত্রের মধ্যে জীবনেও এইটা নেওয়া যাবে না, এইটা জীবনেও ধরবে না। তো নিতে হবে কোনটা? 2, আর এর মান 2। তাহলে এখন আমাকে বলো আর এর মান যদি 2 হয় তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে বলো? ভাই আমার দরকার কি? আমার দরকার হচ্ছে পি কিউ এর দূরত্ব। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আর এর মান হচ্ছে 2, 5 মাইনাস 2 মানে 3, পি বিন্দু স্থানাঙ্ক 2,3, পি বিন্দু স্থানাঙ্ক 2,3। এবার আমাকে বলো কিউ বিন্দু স্থানাঙ্ক কি হবে? ওয়েট দেখো কিউ এর ব্যাসার্ধ কিন্তু সেম ভাইয়া, প্রশ্নে কিন্তু বলা আছে দুইটা বৃত্ত সমান। দেখো দুইটা বৃত্ত যদি সমান হয় তাহলে এটার ব্যাসার্ধ হবে 2, এটাও 2 এটাও 2। এখন আমাকে বলো এই পুরাটা হচ্ছে 12, এতটুকু যদি 2 হয় তাইলে এই কেন্দ্রের ভুজ হবে কত? 10। ভালো মতো বোঝো তো ছোট্ট বন্ধুরা, দেখো 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 সাপের খেলা, উপরেরটা 2 হইলে নিচেরটাও 2। তো আমার তো দরকার কেন্দ্রের ভুজ, এই যে এই কেন্দ্রের ভুজ হবে কত? এতটুক, এই যে এতটুক। তো পুরাটা হচ্ছে 12, সেখান থেকে 2 মাইনাস মানে 10। এই কথা বুঝতেছো? তাহলে কিউ এর আমি ধরো এই 2 বাদ দিয়ে দিলাম, এটা মুছে দিলাম, তাহলে এটার ভুজ হবে 10। আর কোটি কত? কোটি তো এই যে 2, এই যে কোটি। ভাইয়া ভুজ হচ্ছে এতটুকু, তাহলে পুরাটা 12, সেখান থেকে 2, এই যে কেন্দ্রের এই যে ব্যাসার্ধের যে 2 বাদ, তাহলে এতটুকু হবে 10, আর এতটুকু 2, 10,2। কে কে বুঝছো? তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক 10,2। এইবার পি কিউ বাইর করো, শেষ। সুতরাং পি কিউ এই দুটার কেন্দ্রের মধ্যে দূরত্ব রুট ওভার অফ 10 থেকে 2 গেলে 8, 64, 2 থেকে 3 গেলে মাইনাস এক্স করলে 65, রুট ওভার অফ 65। এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষায় আমি ত্রিকোণমিতির সূত্র দিয়ে করছিলাম, বাট তোমরা এখনো ত্রিকোণমিতি পড়ো নাই। আপাতত এইভাবে কে কে বুঝছো বলো? ত্রিকোণমিতির সূত্র দিয়ে আর একটু সহজে করা যায়, আগে বলো তো। এটা কঠিন না, এটা একটু বড়, এইভাবে করলে একটু বড় হয়েছে। বলো আমরা কি এমন কোন সূত্র ইউজ করছি যেটা আমরা জানি না? বলো। আচ্ছা এই ম্যাথটা করতে গিয়ে আমরা যতগুলো সূত্র ইউজ করছি এমন কোনটা আছে যেটা তোমাদেরকে পড়াই নেই আমি? বলো। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, এছাড়া বাকি সবই তো স্থানাঙ্ক জ্যামিতি। কথা বুঝছো? একটু বলো। একটু কঠিন মনে হইতে পারে বাট ইজি, একটু প্র্যাকটিস করতে হবে এরকম কিছু ম্যাথ। শোনো বুয়েট ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে এরকম কিছু কঠিন ম্যাথ আসে, এগুলা বেশি করে প্র্যাকটিস করে যাইতে হবে যাতে আনকমন নাম হয়ে যায়। আর এরকম কঠিন যেগুলো আনকমন, যে তুমি আগে কখনো করো নাই, এগুলো পরীক্ষায় অ্যান্সার করতে হবে না। এইরকম ম্যাথ পরীক্ষায় অ্যান্সার না করেও তুমি বইটা টপ 100-এ থাকতে পারবা, টপ 10-এও থাকতে পারবা, টেনশনের কোনো কারণ নেই। বুঝতে পারছো? ওকে ফাইন। তো আশা করি বুঝতে পেরেছো, খুবই চমৎকার একটা ম্যাথ।
আমাদের আজকে ক্লাসে আমরা যে ম্যাথগুলো করছি ভাইয়া, এই ম্যাথগুলা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, মেইনলি একাডেমিকে আসে না বললেই চলে। একজন বলছে পুরোটা আরেকবার একটু বুঝান ভাইয়া, তুমি ক্লাসটা শেষ হওয়ার পরে পুরোটা একটু টেনে দেখে ফেলো, পুরোটা একটু টেনে অত দেখে ফেলো, নাহলে এটা যে বড় ম্যাথ, এটা কোনটা বুঝাই, পুরোটাই তো একদম সহজ, কঠিন কিছু নাই, তুমি পুরোটা আরেকবার দেখলেই বুঝে যাবে। হ্যাঁ, মেইন কাজ হচ্ছে আগে এপি বিন্দু স্থানাঙ্কটা বাইর করা হয়েছে। এটা স্থানাঙ্কটা হবে আর কমা 5 মাইনাস আর। এই যে যদি ব্যাসার্ধকে আমি আর ধরি তাহলে ভুজ হবে আর, আর কোটি হবে এতটুকু, এই যে এতটুকু হবে 5 মাইনাস আর। কেমনে? পুরাটা হচ্ছে 5, এতটুকু হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, বৃত্তের এই যে এই ব্যাসার্ধের সমান এতটুকু, দেখো এতটুকু বৃত্তের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধের সমান, তাহলে এতটুকু আর পুরাটা 5, তাহলে এখান থেকে এতটুকু হবে 5 মাইনাস আর, এটা হবে এই যে এই কেন্দ্রের কোটি। এটা বুঝতে পারলে হয়ে গেল। ত্রিকোণমিতি কয় ক্লাস লাগবে? ত্রিকোণমিতি অনেক বড়, 7.1 থেকে 7.7, তার মধ্যে 7.2 আর 7.7 তিনটা করে ক্লাস লাগে, মানে 16 ক্লাস লাগবে। ত্রিকোণমিতি 16 বা 17 ক্লাস লাগবে, অনেক বড় অধ্যায়। ঠিক আছে, তো একটু বলো তো বৃত্ত অধ্যায়টা কে ভালো মতো বুঝতে পারছো? আমি ভাইয়া বৃত্ত অধ্যায় পড়ানোর শুরুতেই বলে রাখছিলাম যে যারা সরলরেখা ভালো মতো পড়ো নাই, তোমরা 4.1 খুব ভালো মতো বুঝতে পারবা, 4.2 তে বুঝতে অসুবিধা হবে। তো তোমরা যারা সরলরেখা পড়ছো তোমাদের কি বুঝতে অসুবিধা হয়েছে বলো তো? ভাই আমি আবার বলতেছি, বৃত্ত অধ্যায় থেকে একাডেমিকে বা এইচএসসি পরীক্ষা ভালো করার জন্য প্রথম 8 ক্লাসে যা পড়াইছি ওগুলাই এনাফ। 9 নম্বর ক্লাসে আজকে যে ম্যাথগুলো করাইছি এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ, একাডেমিকে আসে না বললেই চলে, বাট আসতে পারে। আজকে ক্লাসে যেগুলো পড়াইছি এগুলো কি বাগবাল্লুক ম্যাথ? না, বাগবাল্লুক ম্যাথ না, এই ম্যাথগুলো একাডেমিকেও আসতে পারে। তবে আরো একটা ক্লাস নিব বৃত্তের উপর, তোমরা ধরে নাও বৃত্ত অধ্যায় শেষ, আসলেই শেষ। তবে মেগা এক্সামের আগে আরেকটা ক্লাস নিব, ওইখানে আরো কিছু ম্যাথ সরল লেখার সাথে মিক্সড ভর্তি পরীক্ষা আসতে পারে, ওইটাও অ্যাডমিশন স্টাইলের ক্লাস হবে, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস। ঠিক আছে, ওকে। 10,2 কিভাবে আসছে আবার একটু বলেন। হ্যাঁ দেখো 10,2 কিভাবে আসছে দেখো ভাইয়া, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ কত 2, দেখো এই যে বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ কত নিছি আমরা 2 নিছি না, বৃত্তের ব্যাসার্ধ কত 2, এই যে আর ধরছিলাম না, বৃত্তের ব্যাসার্ধ 2, তাহলে যেহেতু দুইটা বৃত্তই সমান, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ 2 হইলে এই বৃত্তের ব্যাসার্ধ 2 হবে, তাহলে এটাও হবে 2, এটাও 2। এখন দেখো এতটুকু যদি 2 হয়, এতটুকু 2, তাহলে এই কেন্দ্রের ভুজ কতটুকু? এতটুকু না, এই যে মূলবিন্দু থেকে, এই যে মূলবিন্দু থেকে এতটুকু ভুজ, তাহলে পুরাটা 12। এতটুকু যদি 2 হয় তাহলে এতটুকু কত? 10 না? 12 থেকে 2 বাদ যাবে 10, আর এতটুকু কোটি, এই যে এটা কোটি, কোটি হচ্ছে 2, 10,2। এখন বুঝছো? এই যে কমেন্ট করছিল এবার বুঝছো ভাইয়া কেমনে 10,2 হয়েছে? ভেরি গুড, ওকে ঠিক আছে। তো ভাইয়া এই যারা বৃত্তের মেগা এক্সামে ভালো করতে চাও তোমাদের অবশ্যই 10 নাম্বার ক্লাসটা করতে হবে রিটেনে, মেগা এক্সামের রিটেনে 10 নাম্বার ক্লাস থেকে কিন্তু ম্যাথ আসবে পরীক্ষায়। 10 নাম্বার ক্লাসে মানে মেগা এক্সামের আগে আরেকটা ক্লাস নিব, ওখানে অ্যাডমিশন স্টাইলে কিছু ম্যাথ করাবো যেগুলো একাডেমিকে লাগবে না, তবে মেগা এক্সামের জন্য লাগবে। বুয়েটে পেতে গেলে কয়টা এমসিকিউ পারা লাগে? এমসিকিউ এ 100টার মধ্যে 55টা 60টা পারলেই হয়, এমসিকিউ ইজি। বুয়েটের যে প্রিলি পরীক্ষা এটা একদম ইজি, একাডেমিক স্ট্যান্ডার্ড, এইচএসসি স্ট্যান্ডার্ড, 100টা এমসিকিউ থাকে, মোটামুটি 60টা কারেক্ট করতে পারলে একদম শিওর, 50 থেকে 55টা কারেক্ট করতে পারলে হয়েছে। এমসিকিউ তে তুমি আটকাবে না, প্রিলিতে পারবা। বুয়েটে মেইন খেলা হবে রিটেনে, যাদের বুয়েটে চান্স পাওয়ার মতো প্রিপারেশন থাকবে এরা এমসিকিউ তে এমনিই টিকবে, এমসিকিউ নিয়ে চিন্তা করার দরকার নেই, জাস্ট নরমাল এইচএসসি এর এমসিকিউ প্রিপারেশন নিলেই বুয়েটের প্রিপারেশন হয়ে যাবে। এমসিকিউ মেইন খেলা হবে রিটেনে, 40টা ম্যাথ, এখান থেকে তুমি যদি 250-60 মোটামুটি ধরো 400 নাম্বারের পরীক্ষা, 400-তে 250 সেফ মার্ক, 60% প্লাস সেফ মোটামুটি কাট মার্ক, বাট তোমার টার্গেট থাকবে মিনিমাম 70%। ধরো 400 70% কত? 280, তোমার টার্গেট থাকবে বুয়েট রিটেনে 280 তোলা এটলিস্ট, তাহলে তুমি খুব ভালো পজিশনে চান্স পাবা। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট তোমাদের সাইকেল 2-এ সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি শুরু করব আমি বুধবার থেকে। এই সপ্তাহের সোমবার তোমাদের রাকিব ভাইয়া ভেক্টর নিবে, বুধবার থেকে আমি ত্রিকোণমিতি শুরু করব সাইকেল 2-এ সপ্তম অধ্যায় যেটা। তো তোমাদের সবার কলেজেই দেখবা ফার্স্ট সেমিস্টার বা হাফ ইয়ারলি পরীক্ষায় সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি এটা কিন্তু সিলেবাসে থাকবে। তো সবাই সাইকেল 2-এ যুক্ত হয়ে যাবা,
যারা যারা সাইকেল 2 এনরোল করে নাই, আগামী বুধবারের মধ্যে সাইকেল 2 এনরোল করে ফেলো, একদম বুধবার থেকে ত্রিকোণমিতি অধ্যায়টা লাইভে করে ফেলো। ভাইয়া ত্রিকোণমিতি অধ্যায়টা অনেক বড়, মানে সপ্তম অধ্যায় যেটা আর কি, ষষ্ঠ অধ্যায়টা অনেক ছোট, সপ্তম অধ্যায়টা একদম 7.1 থেকে 7.7, 7টা পরিচ্ছেদ, মিনিমাম 15-16 ক্লাস লাগবে। তো যদি লাইভে কমপ্লিট করে ফেলো দেখবে যে একটা ফ্লোতে শেষ হয়ে গেছে। আর যদি গ্যাপ হয়ে যায় রেকর্ডের ক্লাস করে কভার করতে কিন্তু অনেক কষ্ট হবে। তো কেউ সপ্তম অধ্যায়টা অবহেলা করবে না, সবার কলেজে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা থাকবে দেখবা, তো অবশ্যই এটা লাইভে কমপ্লিট করে ফেলবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে সাইকেল 2 টাটা।